মানে দেখি একটু একটু করে কাছে আসে, আমি তো ভয়ে অস্থির। এখন বলে কি ভয় পায় না, শোনো আমি কিচ্ছু নেইনি, তোমাকে দেখে আমার পছন্দ ছিল, আর একবার দেখার ইচ্ছা ছিল, আমি একটা মেয়ে চাই। আমি গ্রামে গেছিলাম উপজেলা চেয়ারম্যানের মেয়ে দেওয়ার জন্য, আমাকে সবাই আটকায় রাখছিল যেদিন তোমার ওইখানে প্রথম ওই যে আমার সিঁড়িতে দেখা হয়েছে, তখন আমি ওরকম ছিলাম। দেখলাম কি বাসর ঘরে তাকে সম্পূর্ণ ভিন্ন, ডায়মন্ডের মতো জলে। দেশের বাইরে বলতে মাদ্রাজে যাচ্ছি, মাদ্রাজে গিয়ে ট্রিটমেন্ট করবো। মানে পাসপোর্টটা করতে দেওয়া হয়েছে, এখনো বের হয়নি। পাসপোর্টটা কমপ্লিট হয়ে গেলে ভিসা করতে দিব। এখান থেকে ডক্টর যেটা বলেছে যে বাংলাদেশে ওই যে ইনজেকশনটা আমাদের প্রয়োজন, এটা তো বাংলাদেশে পাওয়া যায় না, এটা দেশের বাইরে থেকে নিয়ে আসতে হয়। আর এখন ওটা নিয়ে আসাও যাচ্ছে না, সেলটা বন্ধ হয়ে গেছে, যার জন্য আমরা এখান থেকে নিতেও পারছি না, কোনো কিছু করতে পারছি না। এখন মাদ্রাজে যাব, ওখান থেকে এই ট্রিটমেন্টটা শুরু করবো আবার। প্রিয় শ্রোতা, ওনাদেরকে হেল্প করার জন্য আমরা দুটো বিকাশ নাম্বার দিয়েছিলাম, আপনারা জানেন, দুটোই পার্সোনাল নাম্বার। সম্ভবত আপনাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, তাই কি? ওকে, তো এই দুটো নাম্বার এই ভিডিওতে থাকছে। ইভেন উনি আরও মেনশন করে দেবেন দুটো নাম্বার। এছাড়াও যদি ওনার কোনো নাম্বার বলার থাকে উনি মেনশন করে দেবে, আমি ভিডিওতে মেনশন করে দিচ্ছি। আমি আপনাদেরকে থ্যাঙ্কস জানাই যে আপনারা আমার ডাকে এভাবে সাড়া দিয়েছেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আর স্পেশালি বলতে চাই, যেহেতু রমজান মাস চলছে, আমাদের জাকাতের একটা ব্যাপার আছে, আপনারা যদি ওখান থেকে কিছু কিছু টাকা এই বাচ্চাটার জন্য কনসিডার করেন, 8 মাসের বাচ্চা যে দুনিয়ার আলো দেখেছে, এটা খুব বড় অঙ্কের অ্যামাউন্ট না, আর মাত্র 13-14 লাখ টাকার প্রয়োজন। এবং আমি বিশ্বাস করি এই রেডিও শ্রোতারা যে বিশাল নেটওয়ার্ক, সেই জায়গা থেকে অল্প কিছু করে পয়সা দিলেও এই বাচ্চাটার একটা ভবিষ্যৎ হয়ে যাবে। সো এইটুকু আমি বলবো আপনাদেরকে সাহায্য করার জন্য। আপনি ফোন নাম্বার দুটো আবার বলে দেন আপনাদের। যে 01-747-567319, দ্বিতীয়টি হচ্ছে 01-761-668661। এই দুটোই আমাদের পার্সোনাল নাম্বার। একটা জিনিস একটু খেয়াল রাখবেন যে এই দুটো পার্সোনাল নাম্বার, এবং এখানে কিছু লিমিটেশন থাকে, বিকাশ করেন আর যাই করেন না কেন, লিমিটেশন ক্রস হলে আলটিমেটলি এটা আসে না। তো যারা আসলে একটু বড় অঙ্কের অর্থ সাহায্য করতে চান, ওনাদেরকে ফোন করবেন একটু ধৈর্য ধরে হলো, কারণ এই ফোনটা অলওয়েজ বিজি থাকে, অনেকেই ফোন করছেন। তো করে একটু যোগাযোগ করে ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে যেভাবে ওনারা বলে সেভাবে যদি আপনারা সাহায্য করেন। থ্যাংক ইউ সো মাচ। এটা ছিল এখনকার পর্যন্ত আপডেট। এরপরও যদি বড় কিছু হয় আমি টাইম টু টাইম আপনাদেরকে জানাবো। ওকে, আমরা আপনাদেরকে আপডেট জানালাম, এবার আমরা আমাদের নিয়মিত অনুষ্ঠান শুরু করছি। জি, আজকের গেস্টের সঙ্গে আমরা পরিচিত হব। প্রথমে আপনার নামটা একটু বলেন প্লিজ। আমার নাম রনিয়া মকবুল। রনিয়া মকবুল, ডাকনাম হচ্ছে রনিয়া। নীলু, আচ্ছা, নীলু আন্টি বলি আমি, কারণ আপনি আমার মায়ের বয়সী হবেন। প্রিয় শ্রোতা, যিনি আজকে এখানে আছেন, তার জীবন গল্প লাখ লাখ মানুষের জীবন গল্পকে পাল্টে দিতে পারে, এরকম একটা গল্প নিয়ে আজকে আমরা যাত্রা শুরু করছি। ভূমিকাটা না হয় আমি আরো পরে করবো, আপনাদেরকে তার আগে পরিচয় করিয়ে দিই। তো নীলু আন্টি, আপনার বয়সটা যদি বলতে কোনো আপত্তি না থাকে। আপত্তি নেই। 70 সনে আমার জন্ম। 70 সনে আপনার জন্ম, তাহলে বাংলাদেশের বয়সের সাথে আপনার বয়সের একটা তারতম্য আছে, 1 বছর বেশি বয়স। ওকে, ঠিক আছে। তো আমরা শুরু করি ছোটবেলা থেকে। আপনি এখন কোথায় আছেন? সাভারে থাকছেন কোথায়? নাকি খিলক্ষেত, মানে ঢাকার মধ্যে থাকছেন। জন্ম জেলা কোথায় আপনার? মাদারীপুরে। শুরু করেন প্লিজ। আমি শুরুটা করি আমার মায়ের বিয়ে থেকে। জি নিশ্চয়ই। 47 সনে মেবি, আমি কনফার্ম না, 47 সনে আমার মায়ের বিয়ে হয়েছে, যেভাবে মার কাছে গল্প শুনেছি। 47-এ বিয়ে হয়েছে, 49-এর একটা দুর্ভিক্ষ ছিল, ওই গল্পের কথা মার কাছে শুনেছি। আমার মা আর বাবার সাথে বয়সের বেশ ডিফারেন্স, অনেকটা ডিফারেন্স ছিল, মেবি 20 বছর। কিন্তু আমরা কখনো ওরকম মানে ডিফারেন্সে যে কোনো সমস্যা হয় এটা দেখিনি, এটা কখনো দেখেন না, কখনো মা বাবার মধ্যে দেখিনি। তবে আমার বাবা খুবই রাশভারী এবং খুবই রাগী ছিলেন, আমার মারও রাগ ছিলেন, কিন্তু খুব ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন। আর মার লেখাপড়া বলতে আমি বলবো, মার বয়স তখন 13, বিয়ে হয়েছে যখন, তো ততটুকু পড়াশোনা মা করেছেন, 5 এরকম। একাডেমিক কাগজপত্র নাই, বাট অরিজিনাল শিক্ষিত বলতে যেটা বোঝায়, আমি মনে করি আমার বাবা মা দুজনেই তাই। তো আর সংসার, আমার মানে ব্রিটিশ সরকার আমার বাবার দাদাকে উপাধি দিয়েছিলেন। আমাদের গ্রামে যে কয়েকটা ফ্যামিলি, তাদের যে নাম করা ফ্যামিলি, সে ধর, মৌলবী, লস্কর। আর আমার বাবার বাড়ি হলো মাইসপাড়া গ্রাম, মাইসপাড়ার আশকর হাওলাদার।
ওই জমিদার ব্রিটিশ থেকে উপাধি পাওয়া। ব্রিটিশ উপাধি। আর এইদিকে নানা ভাইকে আবার ব্রিটিশরা উপাধি দিয়েছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলো বিদ্যাসাগর, আর আমার নানা হলেন বুদ্ধির সাগর। বাহ বাহ বাহ, চমৎকার। তো আমার নানা ভাই আবার বলেছেন, আমার মামারা আছে 7 মামা 5 খালা, আচ্ছা। কিন্তু আমার নানা ভাই আবার বলেছেন যে যদি আমার পরবর্তী উত্তরসূরি, তখন তো অবশ্যই ছেলে যদি হইতো, তাহলে আমি আমার আকলিমাকে রাখতাম, মানে আমার মাকে। বাহ বাহ বাহ, চমৎকার। তো আমরা 13 ভাই বোন, 7 ভাই ফার্স্টে, আচ্ছা, একদম 7 ভাই, সিরিয়ালি 7 ভাই, তারপর আমরা 6 বোন। আচ্ছা। তো স্বাভাবিকভাবেই মা বাবার দুজনেরই কষ্ট তো আছেই, মার বিশেষ করে, যেটা মার খুব কষ্ট হইতো। ভাইয়েরা একটু বড় হয়েছে পরে মাকে, যদিও অনেক হেল্পিং হ্যান্ড ছিল আমাদের, ঘর বাড়ি পরিষ্কার করা, বিশাল বাড়ি। আজ পর্যন্ত আমি আমার বাড়িটা দেখতে পারিনি ঘুরে। মানে আমি যেটা বুঝতে পারছি যে আপনার প্রপিতামহ যদি বলি, মানে দাদার প্রচুর প্রপার্টি ছিল এবং উনি জমিদার ছিলেন। না, বাবার দাদা জমিদার ছিলেন। বাবার দাদা জমিদার ছিলেন, কিন্তু আপনার দাদা কি ছিলেন, মানে ওই তার সন্তান। ধারাবাহিকতায় এক্স্যাক্টলি পরে মক্কা শরীফ চলে গেলেন। জি, উনি আর আসেন। আপনার দাদা মক্কা শরীফ চলে যাওয়ার পরে আর আসেননি। মানে কোথায় আছেন তখন 1.5 বছর বয়স। মানে কোথায় আছেন, কিভাবে আছেন, কিছুই জানেন না? কিছুই আমরা জানি না। শুধুমাত্র 6 মাস পরে নোয়াখালী থেকে একজন লোক এসে মার হাতে বা কারো হাতে, বাবা চাচা মানে আমাদের চাচা বা হবে, কারো হাতে কিছু কাপড় চোপড় দিয়ে গেছে। আর ওনার কথাই ছিল যেন আমি ওখানে যাওয়ার সময় দোয়া করে গেছি, আমি যেন ওখানে মারা যাই। বাবাও হজ করার সময়টাই বলে গেছে। 69-এর পরে যখন ওই যে গণ অভ্যুত্থানের পরে 7ই মার্চের ভাষণ, ওটার পরে বাবা দেশে চলে গেলেন। যে আমার খালাম্মা আছে, ছোট খালাম্মা ঢাকাতে, ওনার হাজবেন্ড করাচিতে চাকরি করতেন। বলতে কি, তোরা যদি যাস তো চল, নয়তো পরে হেঁটে যেতে হবে। ঠিকই তাই হয়েছে, হেঁটেই যেতেছে। এবং বাবা 6 ভাইকে মুক্তিযুদ্ধে পাঠিয়েছেন। আচ্ছা, আপনি বলতে পারেন যে আমার গোটা পরিবার মুক্তিযোদ্ধা, কারণ আমার মা বুকে পাথর রেখে 6টা ছেলেকে পাঠানো সোজা কথা না, বিশাল ব্যাপার। আর ছোট ভাইয়ের বয়স তখন খুব বেশি না, 7-8-এ পড়ে। তো ছোট ছোট হিসাবে ও অস্ত্র ব্যাগের মধ্যে করে আনা নেওয়া করতেন বাবা। আর মুক্তিযোদ্ধাদের শেল্টার দেয়া, এই বাড়ি থেকে ওই বাড়ি পালানো, নিজের বাড়িতে থাকা যেত না। এই যে মুক্তিযোদ্ধা পরিবার, আমার মনে হয় বাংলাদেশে একটা পরিবার থেকে এত মুক্তিযোদ্ধা একই পরিবারে, একই মায়ের, মনে হয় দ্বিতীয় নাই। সব সন্তানই আছে। জি, হ্যাঁ। তারপরে আমরা যথেষ্ট পেয়েছি, পাওয়ার আশাই করি নাই, কিন্তু আমাদেরকে যথেষ্ট দিয়েছে। যেমন মোহাম্মদপুরে থাকা, তখন বাড়ি ছিল না বাবার, মোহাম্মদপুরে বাড়ি দিয়েছে একটা, যুদ্ধের পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি একটা বাড়ি দিয়েছেন আমাদের থাকার জন্য। আমরা তখন না থাকলে পড়াশোনা করা খুব টাফ হয়ে যেত, এতগুলি ভাই বোনের পড়াশোনা। তারপরে ভাইরা আস্তে আস্তে বাইরে চলে যেতে থাকলো, সবাই বাইরে যেতে থাকলো পড়াশোনার জন্য। কেউ বাবার উপরে এত বার্ডেন হবে, কেউ পড়াশোনা করতো বাইরে গিয়ে, জার্মানি, বেলজিয়াম, কানাডা, আমেরিকা, যায় আসে। আমরা ছোট থাকতেই এটা করে। তো মাও যাও, বাধা দিতেন না, যাও শিক্ষার জন্য যত দূর যাও, আমি পাষাণ হব, কিন্তু তোমরা পড়াশোনা করো। সামর্থ্য ছিল? হ্যাঁ, বলতে একটা দেখা গেছে নিজেদেরটা নিজেরাই পড়ে করে নিয়েছে, কারণ এত ভাই বোনের সামর্থ্য। এটাও একটা ব্যাপার, কিন্তু ওই সময়টাতে এতটা বেশি টেক কেয়ারও ছিল না, নিজেরা নিজেদের মতো করে রাস্তা করে নিত। আবার একটা ছিল যে বাবা মাও কিন্তু অত না করলেও, আমার বাবা মা না খেয়ে থাকবো কিন্তু পড়াশোনাটা করতে পড়তে হবে, এটা ছিল বাবার দুজনে। এবং প্রথম শিক্ষক আমাদের ভাই বোনদের আমার মা। বাহ, আমি বলবো আমাদের প্রত্যেকটা পদে পদে মা। আমি মনে করি 47 সনের মহিলার সাথে আজকে যে বুদ্ধিজীবী, যেমন ওর ভিটিসি ড্যানি আপার সাথে আমি দেখি দুজনের সেম বুদ্ধি, তখন আমি অবাক হয়ে যাই আমার মা কত শিক্ষিত ছিলেন। তো আমরা সেরকম হইনি। আর একটা কথা হলো, আমরা শেষের দিকে বোনরা অত ব্রিলিয়ান্টও হইনি, ভাইয়ারা যেরকম, ভাইয়া সবাই খুব বাইরে নাম টাম করেছে, দেশেও ভালো বেশ, তারা কেউ লয়ার, কেউ ইঞ্জিনিয়ার। তো এখন যেটা বলতেছিলাম যে আমরা যুদ্ধ শেষ হলো, যুদ্ধ শেষ হওয়ার পরে গ্রামে বাড়িতে এসে মা বাবা দেখলেন আমাদের বাড়িটা 7 জায়গায় পোড়ানো হয়েছিল, আগুন লাগায়, কিন্তু বাড়ি পড়ে নাই।
আচ্ছা। তো কোরআন শরীফ মা রেখে গেছিলেন যাওয়ার সময়, যে আল্লাহ কোরআন শরীফ হেফাজতে থাকবে। আমি মাকে খুব জ্বালিয়েছি সেই সময়টায়, ছোট, 2 বছর বয়স, 1 ছোট, বছর বয়স। মা শুধু কোরআন শরীফ পড়তেন আর আমি মার বুকের উপরে উঠেই করতাম। তখন আমার মা আমার বড় আপাকে বলছে কি, মা তুমি ছোট, আমার বড় বোন, আমি কিন্তু বোনদের মধ্যে 5 নাম্বার, আর 1 নাম্বার যে বোন তাকে বলছে, মা তুমি ছোট কিন্তু তুমি আমার মেয়ের দায়িত্বটা নাও, ও কি করবে, যাও তুমি মা হয়ে যাও। তা আমি আপার মেয়ে হয়ে গেছি, আজও ওইভাবে আছি। তো ঢাকা আসার মানে 73 সনে আবার ঢাকা চলে আসলো সবাই। জি। বাবার কাজ কথা হলো যে সবাই তো বেঁচে আসছে ভাইরা, এখন আবার পড়ায় মন্দ, ওই যে বাইরে যাচ্ছে, বিদেশে যাচ্ছে, আসছে, আবার কেউ বাংলাদেশে ব্যবসা করতেছে, লস হচ্ছে, মোহাম্মদপুরের বাসাটা আবার কেউ খোঁচাচ্ছে, এখানে থাকতে পারবে না ওরা, এই সেই করে টোটো, ওগুলো তো আমি তো বুঝি না কিছু। আমি আমার কাজ হলো, আমরা 3 বোনে মিলে কখন ওই প্রাইমারি স্কুলে পড়তাম লালমাটিয়া, তো ওই হাততালি দিবে বান্ধবীরা, তখন আমরা বের হব, কান থাকতো ওইদিকে যে কখন বের হবো। আবাহনী মাঠ সেকেন্ড ক্যাপিটাল ছিল তখন, যে তেজগার ওইদিকে দৌড়াতাম, কিন্তু মাগরিবের আজান দেওয়ার আগে ঘরে আসতাম। আর আমার ইমিডিয়েট বড় বোনটা, ও যা করতাম আমি ওই সাথে সাথে তাই করতাম। জি। আমি একটু বাপের বাড়িতে শান্ত, বোকা স্বভাবের মেয়ে, বোকা, এখনো আমার নাম আছে বোকা। এত ট্যালেন্ট, তো অনেক ট্যালেন্টের মধ্যে। ঠিক আছে, বলেন আপনি আপনার মতো করে। হ্যাঁ, তো একদম রেজিস্ট্রিকৃত বোকা আমি আমার ফ্যামিলিতে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলতে চলতে আপনাদের জন্য একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট করতে চাই। সেটা হলো, আমি আরেকটি অনুষ্ঠান করি রেডিও আম্বার 102.4 FM এ, প্রতি শনিবার রাত 10টায় প্রচারিত হয় মাইক্রোফোন টেস্টিং 1024। হয়তোবা অনেকেই শুনেছেন, বাংলাদেশের রেডিওর ইতিহাসে সর্বপ্রথম মিউজিক রিয়েলিটি শো, গানের রিয়েলিটি শো, এবং 2019 সালের সেরা আম্বার ভয়েস আমরা খুঁজে বের করবার চেষ্টা করছি। সেখানে আপনি অডিশন দিয়ে সেখানে আপনি অংশগ্রহণ করে সেরা আম্বার ভয়েস হতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি খুব ভালো গান করেন কিন্তু সে অর্থে তেমন কোনো প্ল্যাটফর্ম কোথাও পাননি, তাহলে ছোট্ট একটা অডিশন দিতে হবে আপনাকে। ফোন করে আপনাকে গাইতে হবে একটা গানের 2টো লাইন বা 3টে লাইন আপনি আমাদেরকে গেয়ে শোনাবেন এবং আমরা আপনাকে ডাকবো, নিশ্চয়ই ডাকবো। ওকে, ফোন নাম্বারটি আমি বলে দিচ্ছি। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি আবারও বলছি, ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। যদি আপনি মনে করেন আপনার কণ্ঠ সারা দেশের মানুষের কাছে যাওয়া উচিত, আপনি সেরকম গাইতে পারেন, তাহলে যোগাযোগ করুন এবং অংশগ্রহণ করুন মাইক্রোফোন টেস্টিং 1024-এ, যেখানে আমরা ছিলাম। তারপর কি হলো? এরপরে আস্তে আস্তে 75 সন আসলো, 76 সন, এরকম আমি লালমাটিয়া প্রাইমারি স্কুলে ভর্তি হলাম 1-এ, ফ্রি প্রাইমারি। আমরা 6 বোনই ওইভাবেই পড়াশোনা করছি, লালমাটিয়া ফ্রি প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ। আচ্ছা। তো এমন করতে করতে দেখা গেল বোনদের আস্তে আস্তে বিয়ে হলো। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার বোনের বিয়ে হলো, বড় বোনের। তো আমার তো মনে করেন, আমি তো মনে করছি আমার মা চলে গেল, কোথায় যাবে। আর দুলাভাই যখন আসতো, প্রথম কিছুদিন কাবিন করেছিল, তো দুলাভাই আসছে, পরে একদিন বললাম, আপনার কি লেপ তো শোক নাই, এই আসেন কেন আমাদের বাড়ি, আপনি কি গরিব? তা সে বুঝছে ছোট, কিন্তু এতটা যে একটা স্টাফার সাথে আমি এটা বুঝি নাই, এই কোমরের ইসের সাথে আমার এটা বেঁধে রাখতাম যাতে আপা উঠে গেলে আমি টের পাই। তো মনে মনে এটাই চিন্তা ছিল, দুলাভাই গরিব ওই জন্য আসি। তো যাক 2 মাস পরে তুলে দিলেন, তো অনেক কান্নাকাটির পর এক সময় তো ঠিক হয়েই যায় স্বাভাবিক। এরপরে মেজবোনের বিয়ে হয়েছে, সেজবোনের বিয়ে হলো না, একটু অল্প বয়সী বিয়ে হয় সবারই। সবাই আবার বিয়ের পরে পড়াশোনা করে, কেউ অনার্স করে, কেউ মাস্টার্স করে। এটা তো আপনাদের ওই সময় এটা একটা কালচারই ছিল, সামাজিকভাবে এটা একটা স্বীকৃতি ব্যাপারই ছিল যে মেয়েদের একটু অল্প বয়সী বিয়ে হয়ে যাবে। আবার গান বাজনাও আছে, হ্যাঁ, সবকিছুই করছে, সবই করছে। মা যে ওরকম আগের দিনে মানুষ পর্দানসীন, খুব কনজারভেটিভ, ওইটা ছিল না, কিন্তু তার মধ্যে দিয়ে সবই চলছে আমাদের। আচ্ছা আচ্ছা। আমাদের যাতে বাইরে কোনো এন্টারটেইনের জন্য বা বিনোদনের জন্য বাইরে যেতে না হয়, আচ্ছা আচ্ছা, যাতে আমরা ঘরের মধ্যেই সবকিছু পাই। আচ্ছা, এটা মারই ছিল, কারণ তখন ওই চাচাতো ভাই, আমাদের অনেক চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, কেউ অ্যালাউড ছিল না আমাদের বাড়িতে। আমরা যখন একটু বড় হলাম, আচ্ছা আচ্ছা, আছে না যে কি হয়েছে, হ্যাঁ অমুকের ছোট বোন, ওরা কেন আসবে, খালাতো বোন মিললে কি হয়, কিন্তু এটা আমাদের ফ্যামিলিতে আমরা কখনো দেখিনি। খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, কোনো মেলামেশা, ভাই ভাই আছে, ভাই বোন ডিস্টেন্স,
ঘোরানো বেড়ানো আছে না ওদের বাড়ি গিয়ে। কিন্তু আমার এক খালার বাড়ি আমরা খুব যেতাম কাফরুলে, ওইটা সাইকেলে করে। আমার ভাইয়ের নাম মানিক, আসলে সে মানিক, মায়েরও মানিক, আমাদেরও মানিক। তো ওই ভাই কাফরুল যেতেন, ওই কাফরুলে আমরা ভাইয়ের সাইকেলের আগে পিছিয়ে করে যেতাম। তো ওই খালার বাসায় গিয়ে আমরা ভাবতাম আমরা বুঝি এই 18-20 জন ভাই বোন, মানে আমরা এত অ্যাটাচড ছিলাম। তখন ছোট আমরা, তো খালার ছিল 2টা রুটি, একটু লুচি আর সুজির হালুয়া। তো ভাবছিলাম বড় হয়ে অনেকগুলি লুচি খাবো আর সুজির হালুয়া খাবো এতগুলি। আচ্ছা, সেই স্বাদ আর কখনোই হ্যাঁ মনে আছে আপনার ছোট ছোট ইনসিডেন্ট গুলো কোথায় গেলি। যাই হোক, তারপরে যাই হোক আমরা খেলতাম এই লালমাটিয়ার মাঠে টাঠে খেলতাম। অঞ্জনা রহমান ছিল আমাদের লালমাটিয়া কলেজের পিছনে, আমরা ফাঁক পাইলে ওনার কাছে উকি ঝুঁকি দিতাম গিয়ে নায়িকা অঞ্জনা। হ্যাঁ, আর এরপরে যাই হোক এই করতে করতে বিয়ে হয়ে গেল। তো বড় মেজো সেজো বোনের বিয়ে হয়ে গেল, সবাই সরকারি চাকরি করে। আচ্ছা, এরা আবার তাদের কথা ছিল যে পড়াতে হবে, আমার ভাইদের কথা ছিল যদি পড়াও তো বিয়ে করো, না পড়াও নাই যাও, আর যৌতুক না দেব না, আমার বোন শূন্য হাতে দেব, নিলে নাও না নিলে নেই, তারপরে যা দেওয়ার তা তো, এটা তো কথাই নেই। এরপরে সে যে আমার ইমিডিয়েট বড় বোনটার বিয়ে হলো, তার কিছুদিন পর পরে আমার বিয়ের, ওইটা একটু ডিটেলস বলি। আমার দেবর আর আমার কোন ক্লাসে তখন বিয়ে যখন আসছে অফার বা আমার, আপনি কোন ক্লাসে তখন? আমি তখন ম্যাট্রিক পরীক্ষা দেবো, তখন এপ্রিল মে মাসে কিন্তু পরীক্ষা হতো। আচ্ছা, আমি তখন 85। আচ্ছা, 85-তে। তো আমি জানুয়ারি ডিসেম্বর মাসে, আমার ভাই আবার জার্মানিতে ছিলেন, ওনার একসাথে এক ফরেনার মহিলা বয়স্ক, খুব বায়োলজি থেকে ডক্টরেট ডিগ্রি করেছেন, উনি রিটায়ার্ডই করেছেন 78-এ। আচ্ছা, তো ওনার সাথে মা ছেলের একটা সম্পর্ক হলো আমার ভাইয়ের সাথে, ভাই আবার খুব মিশুক। আচ্ছা, তো ওইখানে এই হলো, ভাইয়া ওই ভদ্র মহিলা আসলেন, আসার পরে উনি আমাকে খুব ভালোবাসতেন, খুব ওনার দিনে আমাদের সাথে ঘুরতেন আর রাতে লালমাটি একটা রেস্ট হাউস ঠিক করা ছিল, ওখানে গিয়ে ঘুমাতেন। আচ্ছা, আমাকে নিয়ে ওই জার্মানি ভদ্রমহিলা? হ্যাঁ, জার্মানি ভদ্রমহিলা, ওনার নাম রোজমেরি হেলফেরিক ছিলেন, হেলফেরিক আন্টি আমাকে নিয়ে রাতে থাকতেন আর বলতো যে বিয়ে করবা না তো তাড়াতাড়ি বিয়ে, তোমাদের দেশে এই যে ছোট ছোট সব বিয়ে হয়, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, হ্যান ত্যান এসে। কিন্তু ওই সময় আমাকে যে একজন আমার দেবর দেখে গেছে, আপন না চাচাতো দেবর, বনানীতে আমার ভাইয়ের হলো রড সিমেন্টের দোকান, ওর হলো গ্রিল, আলমিরা, শোকেজ, স্টিলের জিনিস এসবের দোকান। ভাই খুব বন্ধুত্ব হলো। তার শরীয়তপুর, আমাদের মাদারীপুর। কিন্তু ভাইয়া আমরা কোনোদিন মাদারীপুর যেতে পারতাম না, বললেই বলতো কি বই খাতা বাঁধো, চলো ফ্রি স্কুল পড়াই, আমার এত টাকা পয়সা দিয়ে দরকার কি, ভাইরা বলতো। তা আর কোনোদিন মনে মনে ভাবতাম কবে যাবো একটু গ্রাম দেখতে পারি না। রাইট, গ্রামে যারা একটা সময় কাটিয়েছেন তারা খুব মিস করেন, খুবই মিস করেন ভয়ঙ্কর। কিন্তু আসলে ভাই আমরা মিস করবো কি, আমরা তো দেখিনি। আপনার তো সেই অর্থে মেমোরি নাই। হ্যাঁ, 3-4 বছর এখন মানে আমাদের ইচ্ছা ছিল যে বিয়ে হলে ইচ্ছা মতো যাবো, কিন্তু সেটা যাই হোক। তারপরে কি হলো, দেবর দেখে গেল। এরপরে কি হলো, আমার দেবর যে তখন তো দেবর হয়নি, আমার দেবর আর আমার ভাই পাশাপাশি দোকান, দুজনের খুব ভালো সম্পর্ক। তো আমাদের দোকানের যে ম্যানেজার, ওনার কাছে শুনতে পেলেন যে ওনার বোন আছে। আচ্ছা, তো অন্য বোনদের বিয়ে হয়ে গেছে, এই এখন মানে লাইনে। আচ্ছা, তো ওই ভদ্রলোক আসতো, আমি স্কুল থেকে আসতাম কোচিং করে, তো আসতো, উনি আসলে আমি 3 তলায় চলে যেতাম, 2 তলায় খাবার দাবার শোয়ার আর 3 তলায় আমাদের পড়ার জায়গা। এতটাই বিশ্বাস ছিল ভাইদের যে ওই সাইডে বুয়েটের ছেলে পেলে থাকতো, আমরা এখানে পড়তাম, ভাইয়াদের কোনোদিন কোনো সন্দেহ হয় না। কে আমাদের কি বলবে, 7 ভাইয়ের 2টা করে বন্ধু থাকলে তো বাস 14 জন। শুধু চুরি করে পারতাম কি একটু সিনেমা, তাও ধরা পড়ে যেতাম। শ্যামলী হলে সিনেমা দেখতে যেতাম, ছোট ভাই এসে গান গাওয়া শুরু করতাম আমাদের ওই সিনেমার গানটা, তো বুঝতে পারতাম গেছে। বই খাতা লুকাইতো, হাত পা ধরে আবার বই নিয়ে নিতাম, আর করবো না। তো কি করলো, ওই 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 ভদ্রলোক আসা আর বন্ধ হয় না, কারণ কি ও আমাকে দেখতে পাচ্ছে না। আমি মনে মনে ভাবি, মনে হয় গরিব টরিব হবে, ওই দুপুরবেলা ভাত খেতে আসে, মানে আমার মনের ইচ্ছা, বিরক্ত লাগতো। তো একদিন আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড, ওকে বলা হলো যে তুই আমার ভাই, তুই আজকে ঘুমাবি। ভাবিকে বললো তুমিও ঘুমাবা, তখন সেজো ভাই বিয়ে করেছে, তুমি ঘুমাবা, আমি যা করার আমি করবো।
তা আমাকে ডাক দিল, নিল, উপরে উঠো না, আপেল কেটে দাও আর ই দাও। আমি বলছি, এইমাত্র ভাত মানে ভাইয়ারা কথা বলার পরে কথা বলার মতো আমাদের কোনো সুযোগ ছিল কোনো না। সুযোগ ছিল না। হ্যাঁ। তবুও মনে মনে বলি, এইমাত্র ভাত খাইলো, এখন আবার আপেল কেটে দেবো, কোত্থেকে আসছে, গরিব মানুষ, থাক খাওয়াই। হুম হুম হুম। দিয়ে আমি না মানে ট্রেটা রেখে একটু তাকাইছি, উনিও দেখে আমার দিকে তাকানো, হুম হুম। এই দেখাই। এরপরে আন্টি কিন্তু আছে বাংলাদেশে। আচ্ছা আমি পড়াশোনা করে আন্টির সাথে সংসদ ভবন গেলাম আমরা সবাই আচ্ছা। বেড়ানোর জায়গায় তো সেকেন্ড ক্যাপিটাল, সংসদ ভবন, Right. মানিক মিয়া এভিনিউ, এসব Right. জায়গা ছিল, ধানমন্ডি, আবাহনী মাঠ। তখন কিন্তু অনেক প্লেগ্রাউন্ড ছিল ভাইয়া। আচ্ছা তো ই হইলো, আন্টি আবার কি করলো, তখন বোধহয় চলে গেল কিছুদিন পরে। আন্টি চলে গেল, রাতের বেলা আমরা সবাই মিটিং টিটিং করলাম যে কে কত কান্না আছে কান্না করো, টাঙ্কি ভরে যাক, কালকে আর পানি লাগবে না। এসে তো গেল। পরে একদিন এক ভদ্রলোক আসলো, আমরা সংসদ ভবন যাব, প্রায় যেতাম সংসদ ভবন। এক ভদ্রলোক আসলো, তো আমাকে ভাইয়া দেখি কোনো না কোনো বাহানায় বলে, এখন না যাই, পরে যাই, আসো, আমরা একটু পরে যাই। আমার ভাইয়া ভাবির নামে রেবু, আমরা একটু পরে যাই। তো ভাইয়া বিয়ে ভালো লাগতো না, আশেপাশে না আমাদের ফ্যামিলিটা খুব সুখে ছিল, এটা সত্যি কথা। বাবা মারও কোনোদিন ঝামেলা দেখি নাই, এরও দেখি নাই, ভাই বোনদেরও দেখি নাই, ভাবি ভাই সবাই খুব মিল মহব্বত ছিল, বোনদেরও তাই। বোনরা মানে আমার ভাবিরা বলতো যে তোমাদের কপাল ভালো, ভাবিগুলাও ভালো পাও, আবার জামাইগুলো তোমাদের বসে। তা মাঝে মাঝে এরকম করতাম, এখনো করি ভাবি, এখন কি আর বলার আছে, কপাল। তো আমি উপর এখন আর মানে লাস্ট এসে সন্ধ্যা হয়ে যায়, ভাবি বলে কি শোনো আমি চলেছি, ওরে নিয়ে ও বুঝতে পারবে কিছু, পরে শুনেছি এগুলি। তো নিচে যাচ্ছি, যে আমাদের দোতলায় নামতে যে বড় একটা সিঁড়ি থাকে না, ওই সিঁড়িটায় দাঁড়ায় এক ভদ্রলোক আমাকে বলে, দাঁড়াইলো, বলে কি নিল একটু দাঁড়াও। আমার ভাবি বললো, এই তো ইসমাইলকে চেনো না, ওই যে আমার দেবর, তার বড় ভাই। আচ্ছা সালাম দিলাম, কি পড়েন? পরীক্ষা দেবো। ও আচ্ছা, বসেন। বলে আমার একটু রাগ লাগলো, ভালো লাগে না, চলে গেছি, মনটা কেমন একটু কামড় দিল। তো আমাকে ভাবি রাস্তায় কি যেন বলে, নীলু বিয়ে টিয়ের কোনো চিন্তা আসে না তোমার? আমি কি জানি, তোমার চিন্তা হলে আমার চিন্তা, আমি তো আর আমার মালিক না। তো গেল চলে, কি হইলো আর আমি জানি না, এগুলো আর পরে শুনি নাই কি হইলো, হাজব্যান্ডের কাছ থেকে শুনছিলাম। তো উনি খুলনা চলে গেল, খুলনা চাকরি করে, ফুড ডিপার্টমেন্টের ফুড ইন্সপেক্টর। আচ্ছা। তো উনিও খুলনাতে। তারপরে এটা হলো ডিসেম্বর মাসের কথা, জানুয়ারির আজ রবিবার নাটক হতো জানুয়ারি মাসে। আমরা পরে তো আবার হবে, দেখতে পারবো না, ম্যাট্রিক পরীক্ষা হবে, কোথাও যেতে পারবো না, মেজো বোন মিরপুর থাকে, আমরা একটু বেড়ায় আসি। মিরপুরে গেলাম আজ রবিবার, ওইখানে বসে মজা করে দেখবো আমি আর আমার ছোট বোন। ভাইয়াকে বললাম, পরে কেন যেন রাজি হলো, আচ্ছা। কখনো বলতে সাহস পাই না। তখন সেদিন বললাম ভাবি আছে, ভাবিকে বলে তখন বললো যে ঠিক আছে যাও। পরের দিন সকালবেলা ভাইয়া মোটরসাইকেল নিয়ে হাজির। তো মোটরসাইকেল নিয়ে যখন আসছে, ঘুম থেকে তাড়াতাড়ি উঠছি যে আমাদের নিয়ে যাবে। তো জানি না আমি, আমার যেন মানে মানে কেমন একটা মানে অদ্ভুত রকমের একটা ভিতর থেকে একটা আসলো যে আমার কিছু একটা হবে। তো ফ্রেশ ট্রেশ হইলাম, ভাইয়ার সাথে যাব বলে, ভাইয়া আমার সাথে কথা না বলে চলে গেল। মেয়ে যাবো বলে কি, চল আমরা যাব, বাসায় যাব, মোহাম্মদপুর যাব। কেন আপা? তখন তো রিক্সায় সব চলতো ভাইয়া, রিক্সায়, 2টা রিক্সায় মোহাম্মদপুর আসবো। তো আপার মেয়ে হয়েছে কিনা, তখন হয়েছে মনে হয়। তো আপা বললো কি মোহাম্মদপুর চলো। তো যাবো কেন, মোহাম্মদপুর যাবো কেন, আজকে না থাকার কথা। তো বলে কি থাক চলো। তারপরে গেলাম, বাসার এইটাও থমথমে ভাবটা, এত ভাই বোন, ভাইয়ের আবার কেউ জয়লখালে থাকে, কেউ ইঞ্জিনিয়ারিং পরে সেখানে থাকে, কেউ বিদেশে থাকে, বেশিরভাগই বিদেশে থাকে, 3-4 ভাই তখন বিদেশে থাকে। তো মা বাবা গ্রামে। আচ্ছা। আমাকে বললো কি মেঘলার দিন, কুয়াশা, আগে শীত পড়তো তো অনেক, তাই না? এটা হলো জানুয়ারির 12-13 তারিখে হবে। তো আমার দুলাভাই এবার সৌদি আরব যাবে একজন। তো আমাকে বলল কি যে তুমি হলুদ মরিচ, তখন তো গুঁড়া করতেই হবে, ইমার্জেন্সি বলতে কিছু নাই, গুঁড়া করাটাই ইমার্জেন্সি, কেনার ই নাই। তা আমাকে বললো কি এগুলো একটু পারো তো, চুলার উপরে দিয়ে
কেবল গ্যাস তখন মনে হয় নতুন নতুনই আসা, দিয়ে একটু হালিমকে দিয়ে তুমি ভাঙাইও টাকা টুকা দিয়ে ভাবিরা কোথায় চলে গেল, আমার ছোট বোনও গেল। তো রাতে আসলো, অনেক রাতে। তো আসলো পরে আমি ছোট বোনকে জিজ্ঞেস করলাম, কি কোথায় গেছিলি রে তোরা? তো বলে কি, আমার ছোট বোন কান্না, আমাকে ধরে অনেক কান্না করছে। কি হয়েছে? বলছে তো ওকে না বিয়ে, তোর না বিয়ে। হ্যাঁ, আমি বললাম আমার বিয়ে? তো কিছু বলিনি, চুপ করে শুয়ে থাকলাম। গিয়ে পড়ায় আর মন বসলো না। আমার পড়ার রুমে একটা বিছানা ছিল, ওখানে গিয়ে শুয়ে থাকলাম। শোয়ার পরে আমার বোন গেল। এরপরে কি হলো, আমরা ড্রয়িং রুমে আসলাম। আমাদের অনেক গেস্ট থাকতো ভাইয়া, বাপের বাড়ির থেকে, ওটা হাতে রাখো, বাপের বাড়ির থেকে অনেক গেস্ট, গ্রাম থেকে অনেক গেস্ট আসতো অনেক। তো মাঝে মাঝে এরকম পাড়া দিয়ে উপরে শুইতাম, এরকম এরকম করে খুঁজতাম যে জায়গা কোথায়। ওকে। তো ভাবিদেরও কিছু করার ছিল না, লোক আছে ওরা রান্না করবে, তোমার কি। ভাইদের এই কথা ছিল। বাবা মা এখনো কিছু জানে না। তা আমি শুয়ে আছি, তোমার ছোট বোন বলে কি, জানিস লোকটা কেন ভালো লাগে না, বস। আমি বললাম কি যে, তা আমি শুধু 2 চোখ দিয়ে পানি পড়ছে আমার, কিচ্ছু না। পরের দিন গেল এইভাবে, সকাল হলো না, ভাবি এসে দাঁড়াইলো। ভাবি বলে কি, নীলু আমার দিকে তাকাও, তাকাও, নীলু আমার দিকে তাকাও। আমি তাকাই না, আসতে চোখে পানি। তো ভাবি দেখলে আবার, ভাই যদি শোনে, তখন তো মনে করতাম ভাবি বলে দেবে, ভাই শুনলে রাগ করবে, থাক। তো আস্তে করে চোখের পানি টানি মুছে তাকাইলাম, দেখি চোখ টোক ভাবি লাল। দেখি ভাবির গায়ে গয়না ভর্তি। মাই গুডনেস, কেন? আমি বললাম কি ব্যাপার ভাবি? বলে কি, দেখো কেমন লাগে। আমি গয়নার আমি কি বুঝি? তো বলে দেখো না কেমন। আমি তোমার সব গয়না পড়ছো? আরো আরো ভাবিদের গয়না ছিল, মার গয়নাও পড়ছো? বলে কি না, এগুলি না তোমার। আমি বললাম আমার কেন? বলে কি, কি জানি তোমার দাদু আজকে কিনলো, আমরা ভাইদের দাদু বলি, তোমার শেষ দাদু কিনলো। আমি বলছি শেষ দাদু কিনলো আমাকে? আমার বোন চিমটার বলে কি, ওই বেটা দিছে, ওই বেটা দিছে, জানিস ওই বেটা দিছে, শাড়িও আছে, সব পাঠিয়ে দিছে আমাদের সাথে। আমি বলছি কি, ও আচ্ছা। ভাবিকে বললাম কি, আচ্ছা থাক, পড়ো, তুমিই পড়ো, কিছু বলি নাই। তারপরের দিন ভাইয়া আমাকে আবার বলে গেল মুরগি জবা দিতে। ওই সাইডে কতগুলো ছাত্র ভাড়া দেওয়া আমাদের বাসা, বললো মুরগি জবা দিও ওদের নিয়ে। তো ওদের বললাম কি, খোকন ভাই আরো কারা কারা যেন আছে, বুয়েটে পড়ে ওরা, ছেলেরা সবাই বুয়েটে পড়ে, 12 জন ছেলে ভাড়া থাকে ওইখানে। তো বললাম কি, একটা ড্রাম ছিল বিশাল, বললাম যে মুরগি 150 মুরগি একটু জবা দিয়ে দেন। তো বললো যে ও আচ্ছা। তো তখন তো আমার বোঝা শেষ, যাবার আবার ভাবিরা আবার শপিং এ গেছে। তখন তো গাউসিয়া, নিউ মার্কেট, হকার্স। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে মানে আজকালকার যুগে ছেলে মেয়েদের কথা চিন্তাই করা যায় না, এটা যে একটা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তার কাছ থেকে পারমিশন নেওয়ার কিছু নাই, সবাই মোটামুটি শপিং টপিং করে একদম রেডি হয়ে যাচ্ছে, মানে যার বিয়ে তাকে জিজ্ঞেস করার কিছুই নাই। এটা এই যুগে হলে তো মার্ডার হয়ে যাবে। মানে আপনাদের সময়টা তাহলে কতটা এরকম ছিল? তারপরে কথা আছে, আরো আছে, দেখ। হ্যাঁ, সামনে আগে প্লিজ। তো আমাকে বলছে, আমি কিন্তু তাকে ফার্স্ট দেখছিলাম ওই যে সংসদ ভবন যাব, জি, আর কখন সিঁড়ির গোড়ায়, সিঁড়িতে। তা তো ভালো লাগে, সোয়েটার পরছে, একটা ভালো লাগে নাই, তার কোনো স্মার্টনেস নাই, তে বুড়া, তো কি মানে, সে ঢাকা ইউনিভার্সিটি থেকে সোশিওলজিতে মাস্টার্স করা। আর আপনি তখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন মাত্র। জি। এখন আমাকে বলে যে ও পরের দিন আবার শপিং টপিং করে, ওই যে তারা এখন আজকে আবার আমাদের শপিং, আচ্ছা, মানে কালকে করছে ওদেরটা, আজকে আমাদেরটা, আমরা কি দিবে না দেবে। ভাবি আর আসেনি আমার কাছে, চুরির মাপ ছোট বোনও গেছে সাথে। তা আমি আজকে মুরগি জবা দিতে আসতেছি, তখন প্যান্ডেল ট্যান্ডেল টানাবে উপরে, 2টা ছাদ মিলে, তখন কি ছিল ভাইয়া আপনি দেখেছেন কখনো বিহারীদের বাড়ি? আমি মোহাম্মদপুরে গিয়েছি, ওয়ালের মধ্যে 2টো থাকে, মানে মানে দরজা করলেই এই রুম, এই বাসা থেকে ওই বাসায় যাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা। আবার লাফ দিয়ে 5টা বাসায় যাওয়া যায়। আচ্ছা আচ্ছা। আমরা যেতাম
মানে ছাদের উপর দিয়ে হ্যাঁ, লাফতে হ্যাঁ, লাফতে এই সাইড থেকে এই সাইড আচ্ছা 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 তো ওইটা ওয়াল ছিল, হুম। দরজা করা ছিল 25 নম্বরে আর 26 নম্বর, আমাদের 26 জাকির সুন্দর জি মোহাম্মদপুর, জি আর ওইটা ছিল 25। এই দুইটা এক করে প্যান্ডেল টানায় ওখানে খাওয়াবে, ওই ছেলেরাই সব করলো, লোকজন আনা যা কিছু ওরা করলো, পরে ভাইয়া হয়তো পেমেন্ট করবে। কিন্তু ওই মুরগি জবাটা আমার দায়িত্বে ছিল, যে মুরগিগুলি তুমি ওদের দিয়ে জবা দেবে। হ্যাঁ, আমি চলে আসতেছি তখন এক ছেলে আমাকে বলে, আপা একটা কথা। কি বলেন? বলে কি আজকে কারো জন্মদিন? কারণ আমাদের তো প্রোগ্রাম একটা না একটা থাকতো, এতগুলি ভাই বোন না ভাইয়া। তো বললে, আমি বলছি কি না মৃত্যুদিন। ওকে তো বলে আমি এবার আমার পড়ার রুমে ঢুকে গেলাম। তারপরে রাতের বেলা বিয়ে যখন 7:30টার সময় জানলাম। আপনার বাবা মাও তখন জানেন এই না, বিষয়ে? বাবা মা কে আনতে পাঠাইছে, টেলিফোন নাই তো। ও একটা ফোন ছিল, কোনোদিন তো ওটা টাচও করতে দিতাম না। তো বলতো কি, ভাইয়া ফোন আসছে, তুমি ধরতে যাচ্ছ, নোট নিবা নাকি? নোট আচ্ছা দিবে আচ্ছা আচ্ছা কেউ? ওই রমনা পার্কে দেখি নোট দেওয়া দেওয়াই হয়। আহা এ তো তো নোট টোট দিতে ফোন দেব না। ফোন ভাই ওই যে কানে, আর ভাইয়া ফোন কানে নিতে পারতাম না। ওকে, আমাদের গানের মাস্টার ছিলেন, আমরা গান গেয়েছি, আমার মেয়েরও সে মাস্টার, মানে ফ্যামিলি মাস্টার যাকে বলে। ওই 5ই সেপ্টেম্বর তার মা মারা গেছেন। হ্যাঁ, আমাদের ফ্যামিলি একদম মানে একসাথে ফরিদপুরে দিল, খুব ভালো, আমাদের সাথে খুব ভালো সময়। আপনার বাড়ি রংপুর আমি জানি, আমার বাড়ি বগুড়া। সরি বগুড়া, আমি জানি। আচ্ছা, তারপরে কি হলো, যাই হোক, ও বিয়ে 7:30টার সময় বোধ হয় হয়ে গেল, আমার কাছে আসলো সই নিতে। আচ্ছা তখন আমি বললাম, এটা কি? নীল একটা বই, অনেকগুলি পাতা, তো অনেকগুলি মানুষের বিয়ে হচ্ছে মনে করছি, যে এতগুলি। তাহলে এখন বলে কি, মানে ভাইয়া রুমের বাইরে দিয়ে হাঁটাহাঁটি করছে, অন্য ভাইরা নাই, মা বাবা এখনো এসে পৌঁছায় নাই, অনেকক্ষণ অপেক্ষা করছে, শীতের 7:30টা তো অনেক। তো এখন আমি বুঝে আমি এখন মহা জোরে চিৎকার, একদম বরযাত্রী শুনে যাচ্ছে চিৎকার, এখন বরযাত্রী উঠে যাচ্ছে, বিয়ে হবে না, এই মেয়ের কোথাও অ্যাফেয়ার আছে। ও কিসের অ্যাফেয়ার করবো ভাই, অ্যাফেয়ার কি বুঝি না, এখন দেখি বলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আমরা তখন বুঝতাম ছেলে হইলেই বয়ফ্রেন্ড, মেয়ে হইলেই গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড, হ্যাঁ, মেয়ে মানে গার্ল, ছেলে মানে বয়। ছেলে বয়। তাহলে আবার এখন আবার দেখি এটা আলাদা, এটা তো এখন না, আরো আগেই শুরু হয়েছে। সে আমার মেয়ের আমল থেকেই শুরু হয়েছে, এখন কি আর বলবো, আমার মেয়ের আমল থেকে। আমি বলতাম কি, ছেলে বন্ধু তো, বলে কি না মা এটা আলাদা। আমি বলছি, ও বাবা কি? তো এইটা এখন দেখেন কি করলাম। ওই তখন যখন চলে যায়, তখন ভাইয়া আগের রাতে স্বপ্ন দেখেছিল আমাকে নিয়ে, যে আমি প্রেগনেন্ট। ও তখন ভাইয়া বলতেছে ভাবিকে, যে তোমাকে তো দেবই জবা, না ওকে তো দেবই জবা, তুমিও শেষ। আচ্ছা ভাবি বলছে মাথা ঠান্ডা করো। তো ওই সময় আবার ভাইয়া আমাকে একটু এই বাদ দিয়ে গেছে, এখানে রাতে আমাকে তুলে আমাকে ব্যালকনিতে নিয়ে গেছে। আমরা কিন্তু ব্যালকনিতেও যেতে পারতাম না, তাহলে বলতো কি, কয়টা ট্রাক গেল গুনছো আজকে সারাদিনে, কয়জন মহিলা গেল। ভাইয়া আমাকে বলে কি, আমাকে ভাইয়া মানিক ভাই আমাকে নিয়ে গেল এসে ব্যালকনিতে, ভাইয়ের বুকের উপরে মাথাটা দিয়ে আমাকে বলে, তোমার বুকে আমি একখানাই দিলাম পরশ পাথর, তুমি বুঝতে পারছো তোমার বিয়ে? আমি বুঝছি। তো মানে শব্দ নাই, তো বলতেছে যে তোমাকে আমি একখানা পরশ পাথর দিলাম, হয়তো ছেলের জায়গা জমি বাড়ি ঢাকায় দেশে প্রচুর আছে, ঢাকায় নাই, কিন্তু নিল আমিও না টায়ার্ড হয়ে গেছি বোন, এত ভাই বোন, প্রত্যেকটা ভাই বোনের 12-13 জন করে শালা-শালি, এইটা বোনদের দেব ননদ, তুমি একটু শান্তশিষ্ট। আর আমার খুব ইচ্ছা ছিল ডাক্তারি পড়া, ভাইদেরও ইচ্ছা ছিল পড়তে পারবা, ছেলে তোমাকে পড়াবে, দেখো না আর দুলাভাইরা পড়াইছে না, আর বোনের জামাইরা পড়াইছে না, কেউ তার দুলাভাই হয় না ভাইদের। তা আমি বললাম কি, আমি কিচ্ছু বলিনি। তো বললো যে ওই পরশ পাথরখানা যতদিন তোমার থাকবে ততদিন তুমি মনে করবা মহাসুখে, তুমি যদি সুখী না হও তা আমি তোমাকে, তুমি যা চাবা আমি তাই করব, বোন কোনো কেলেঙ্কারি করো না।
আচ্ছা আচ্ছা। তখন ওইটা বলার পরে আমাদের এমনি কোনো রকম সমস্যা নাই, কি কেলেঙ্কারি কি করব কি, তারপরে আর কি ওই যে সই করতে আসা, তখন কান্না করলাম, ভাই চিল্লা পাল্লা শুরু করলো। আমি বললাম কোথায় দিতে হবে সই আনেন, এই খাতা নিয়ে চলে যাচ্ছে, মেয়ে বিয়েতে রাজি না। ভাবি বললো কি দেখেন মেয়ে তো পালায়ও যাইতে পারতো, বলে সুযোগ পায় নাই, পালায় নাই এখন তাই। তারপর আমি বললাম এই ভাবি অত গন্ডগোলের কি দরকার, দাও সই দেই, কোথায় সই দিতে হবে দাও। দিলাম, সই দিয়ে দিলাম দুই জায়গায়, আর কবুল বলতে হয়, জোরে জোরে কবুল বলছি, তাও শুনছে বরযাত্রী। তারপরে পালা হলো, শাড়ি টাড়ি দিল, গয়না টয়না তো আগেরই দেওয়া, তখন তো পার্লার টার্লারের দরকারও ছিল না, নিজেরাই সাথে স্নো টনো দিয়ে ফোটা ফোটা দিত। হ্যাঁ কি ও দেয় নাই, দিতে দেয়নি, কানতে কানতে শেষ ভাইয়া, চোখ দুটাই ফুলে উঠছে। তারপরে বান্ধবীরা কেউ কিছু জানে না, বলি নাই লজ্জায়, বুঝছেন। এক বান্ধবী মানে তার ইচ্ছা বুয়েটে পড়বে, আমি ডাক্তারি পড়বো, এখনো তারা আছে ওরকমই। তো বলতাম যে যদি আজকে বাবার মেয়ে হইতাম তাহলে বিয়ে দিত না, ভাবি কি বললাম জিদ করে। আর ভাইয়ের বোন তো তাড়াতাড়ি জায়গা খালি করে, তো আমরা থাকলে তো অসুবিধা হয়, রুম নাই। তো যাই হোক হইলো, আমাকে নিয়ে গেল সবার সামনে দেখানোর জন্য, এরকম বসলাম গিয়ে, তো নজরটা গিয়ে পড়লো সেই ভদ্রলোকের দিকে। তার দিকে সালাম যখন দিলাম, ভাইয়া বলে সালাম দাও সবাইকে, আসসালামু আলাইকুম দিলাম, দেখি ওনার দিকেই নজর। তা আমি বুঝলাম কিভাবে সে আমার দিকে তাকায় আছে, আমি বুঝলাম যে এ ছাড়া আর কেউ না। বিয়ে করার পরের ঘটনা, মাই গুডনেস। তখন এই 8:30টার দিকে বোধহয় মা আর বাবা আসলো। মা বাবা আসছে, আমি কিছু করি নাই, কান্নাও করি নাই, ধরিও নাই মাকে, কিছুই না। ভিতরে একটা চাপা, ভিতরে চাপা ক্ষোভ দুঃখ যেটাই ছিল, আসলে মানে এখন মনে হয় আহা ভুল করছি, কেন মাকে জড়াইলাম না, অত সুখের একটা দিনে আমার। তো বোনরা কেউ আসছে কেউ আসে নাই, মাই আসে নাই, তার ভাই বোন কে বুঝলেন। তো বিদেশে কে যাবে, কে দেখবে, কে করবে, ওগুলা নিয়ে কারোই নেই। এখন হলো, বিয়ে হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেল, যখন কবুল বলার আগ পর্যন্ত আর কেউ খায় নাই, যে বলা হলো সবাই উপরে কি প্যান্ডেল টানানো, এখানে খাওয়া দাওয়া করে বেশ 8:30টায় মা আসলো। 9:30টার সময় আমাকে আমার হাজবেন্ডকে দিয়ে বাসর ঘর সাজালো, আমার রুম যেটা ছিল আমার আর আমার ছোট বোনের, ওই রুমে বাসর ঘরে আসলো। আমার ভাবি আর আমার হাজবেন্ড কি কথা বললো জানি না। তো আমি বললাম যে আপনি কি আমার বাবার বাড়ি থেকে, আমার বাবার বাড়ির অনেক সম্পদ দেখে নিয়েছেন আমাকে, এটা প্রথম কোশ্চেন। প্রথম কিছুক্ষণ চুপচাপ ছিলাম, না ভাইয়া গহনা তো ওজন, ওই গহনা পড়তে পারি না, ওইগুলি খুলি, আর সব টাকায় আছে, সবগুলি ফুটা করে টাকায় আছে। ওই সাইড দিয়ে একটা দরজা আছে আমার, আচ্ছা আমার রুম দিয়ে একটা দরজা আছে বাইরে যাওয়ার। তো সবার চিন্তা, ভাইও একটু টিপ দিছে দেখো, তো সবার চিন্তা হলো যে আমি যদি ওখান দিয়ে বেরোই যে, তা আমি যখন সব খুলতেছি, আমি আবার বলছি আমি এগুলি খুলি, আমার না এত ওজন লাগতেছে আর অস্বস্তি। ওই মানে 17 জানুয়ারি আমি ঘেমে যাচ্ছি। তো বলে, আমি বলছি এগুলো আমি খুলবো, জিজ্ঞেস করি না কে, আমি তো বুঝি না যে তার পারমিশন লাগে কিছু। আচ্ছা ওয়ার্ড্রপের উপর খুলে টুলে রাখার পর এখন ভাবির চিন্তা, যদিও নাকফুল খুলে তাহলে দরজা ভেঙে ঢুকবে। আমি নাকফুল খুলি নাই কেন তাও জানি না, ওটাও আমার বিরক্ত লাগতেছিল, খুলি নাই। যাই হোক ভাইয়া বসলাম দুজনে, একটা পুরুষ সম্বন্ধে কেন বিদ্বেষ ছিল, ঘরে ভাইরা ভালো, বাবা ভালো, কিন্তু কেন যেন একটা বিদ্বেষ ছিল। আসলে বয়সটাই তো হয়নি, ছোট মানুষ। এখন ওই ভদ্রলোক এত ভালো, এখন তো আমার স্বামী এত ভালো, আমি জিজ্ঞেস করলাম কি একটা কথা বলবো, ভয় লাগে না, বলে কি বলো, না বলেন বলছে না, বলোই বলছে। তা আমি বলছি কি আপনি কি আমাদের অনেক সম্পদ দেখে বিয়ে করছেন, বাড়ি টাড়ি কিচ্ছু কিন্তু পাবেন না। আপনি যদি, আমি না দেখি কি চারিদিকে এই নিয়ে গন্ডগোল হয় ভাইয়া, এসব নিয়ে মারামারি ফাটাফাটি হয়,
এই এনে দে, বাপের বাড়ি থেকে আনবি, Right, true, এই true. বাড়ি ওই বাড়ি ওই বাড়ি, অনেক মারামারি। আর এই যৌতুক ফৌতুক একটা নিয়ে একটা হয়। তা আমি বলছি কি, এই যদি হয় তাহলে না আপনি কিচ্ছু পাবেন না, যদি আপনি নেন আমি কিন্তু নেব না। এখন হাসে বলে কি বসো, মানে দেখি একটু একটু করে কাছে আসে, আমি তো ভয়ে অস্থির। এখন বলে কি ভয় পায় না, শোনো আমি কিচ্ছু নেইনি, তোমাকে দেখে আমার পছন্দ ছিল, আর একবার দেখার ইচ্ছা ছিল, আমি একটা মেয়ে চাই। আমি গ্রামে গেছিলাম উপজেলা চেয়ারম্যানের মেয়ে দেওয়ার জন্য, আমাকে সবাই আটকায় রাখছিল যেদিন তোমার ওইখানে প্রথম ওই যে আমার সিঁড়িতে দেখা হয়েছে, তখন আমি ওরকম ছিলাম। দেখলাম কি বাসর ঘরে তাকে সম্পূর্ণ ভিন্ন, ডায়মন্ডের মতো জ্বলে সে। আজকের যিনি অতিথি আছেন তাকে যদি আপনারা দেখতে চান, চলে আসবেন আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে www.youtube.com/RJKibriya.fm, RJKEBRIA.FM চ্যানেলটি আছে কিবরিয়া আরজে নামে। ওখানে গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং তারপর আপনার যে ভিডিওগুলো দেখতে ইচ্ছে করে, যা কমেন্টস করতে ইচ্ছে করে ওখানে করবেন। আমরা আবার যাচ্ছি আমাদের অতিথির কাছে। কথোপকথন হচ্ছিল আপনার হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে। বললো যে দেখো আমার আরেকবার ইচ্ছা ছিল, দেখতে পেলাম না, ওকে নো প্রবলেম, আমার তোমাকে পছন্দ হয়েছে। আমি আস্তে আস্তে একটু তাকায় দেখি ভালোই লাগে। ওকে, তো বললাম যে শুনেন, আপনি না আমাকে ধরতে পারবেন না, একটু কাছে আসে তো, আমি আপনি আমাকে ধরবেন না। হ্যাঁ, তো বলি কি না ধরবো না তো, তা গল্প করবো। তা আমি বলছি আমার না, বলছে তোমার মানে, আমি বলছি আপনি আপনি কাউকে ভালোবাসতেন বিয়ের আগে? বলে কি না। আমি বলছি কি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছেন, তারপরে কত জায়গায় ঘুরছেন, প্রেম করেন নাই? বলে কি না প্রেম করিনি, কাউকে ভালো লাগে নাই। কেউ দেখি বয়স্ক, কেউ দেখি বুড়ো, কারো দেখি আর একজনের সাথে সম্পর্ক, কেউ দেখি ওই ফুড ইন্সপেক্টরের লোভে বিয়ে বসতে চায়, কেউ দেখি বাবারা অনেক কি করে, আবার আমার ভাই আবার একটু কারো কাছে কিছু চায় যে আমার এরকম একটা ভাই, তার জন্য অনেক কিছু দেওয়া যায়, এই করে করে না আর হয়নি নিল, এরকম করেই বলতেছে। ও আচ্ছা। তো গল্প করতে করতে আমি আবার আমার একটা ফ্যামিলির গল্প আছে, সেটা আমি নাই বলি, মানে খুব কাছের একজন, তার একটা ফ্যামিলি ট্র্যাজেডি আছে, ওইটা বলতে 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 আমরা ফজরের আজান দিল। আমি তাড়াতাড়ি রুম থেকে বেরোয় গিয়ে আস্তে করে ডাইনিং টেবিলে বসে আছি। দেখলাম কি জানেন, সারাটা ওই হুড়মুড় করে সবাই সারাটা রাত ওইখানে ছিল, মানে হুড়মুড় করে সবাই ওখান থেকে সব ওইখান থেকে বাকছে। আমি গিয়ে আসতে করে এরকম, মানে আমার মা এসে পাশে বসছে নামাজ পড়ে। মা বলতেছে কি, তখন মাকে জড়াইতে রে কান্না করছে। বললাম মা আসলেন তো শেষে? বলছে দেখ পাশের বাড়ির এক লোক দিয়ে, পাশের বাসার তোর তোর অমুক ভাইয়ের বন্ধুর ভাইরে দিয়ে আমাকে খবর দেওয়াছে কি আসা যায় শোনা, এরকম করে যাই হোক। ভাইয়া গেল, বিয়ে হলো 85 17 জানুয়ারি আমার সাথে, ব্যাস দিনে খাওয়া দাওয়া এই সেই, পরে ওই যে কি জানি বলে, পরে তারপরে আবার আর এক রাত কেটে গেল গল্প করে, তারপরের রাত পরের দিন আমরা আবার চাংপাই তখন নতুন খুলছে চাইনিজ রেস্টুরেন্ট মগবাজারে, ও খাওয়াতে নিয়ে গেল। তারপর আমি অনেক গিফট পেয়েছিলাম, টাকা, সব টাকা, তা আমি না দিয়ে দিছি আমার হাজবেন্ডকে, সে খুব খুশি হয়েছে। তার আবার টাকা শেষ, গ্রাম থেকে লোকজন আসছে না, হোটেলে রাখছে, তার টাকা শেষ হয়ে গেছে, সে খুব খুশি। কি হয়েছে, ভালোই হয়েছে, বউটা তো ভালোই বেশ। তা আমরা সিনেমা দেখলাম, চাংপাই রেস্টুরেন্টে খেলাম, তারপরের দিন এরকম করে 5 দিন। মনে মনে বলি কি যায় না কেন, আমি পড়বো কখন, আমার তো পরীক্ষা সামনে। সেই আবার বলল নিল আর এবার আর বেশি থাকবো না, পরের বার এসে থাকবো। মনে মনে কি তুই আসিস না? তো আচ্ছা ঠিক আছে, আমাদের সে চলে গেল। ফার্স্ট আমাকে একটু আদর করে গেল, এই ফার্স্ট আমাকে সে ধরলো, আমিও কিছু বললাম না, ভালোই লাগছে। এই চলে গেল তো সে খুলনা গেল, ফোন করতো, এখন ফোন ধরতে অসুবিধা নেই, এখন সব অনেক ফ্রিডম। এখন বলে ফোন ধরলে কথা না বললে বলে কে, বলে দাদু আমি, দাদু বলে কি আচ্ছা নীলু, আচ্ছা তুমি ধরো এখন থেকে ফোন। আমি বলি পড়ি তো, 3 তলা থেকে আসবো, ফোন ধরবো, তো বলে প্যারালাল লাইন দেই। আমি না 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 দরকার নাই। যাই হোক ভাইয়া 21শে ফেব্রুয়ারি আবার এসে সে আমাকে নিয়ে গেল ইসে, বলে ভাইয়াকে নিয়ে গেল খুলনা কোয়ার্টার পেয়েছে, আচ্ছা অফিসার্স কোয়ার্টার।
তো নিয়ে গেল খুলনাতে, আমার লাইফ শুরু হলো। এই কয়দিন আমরা নতুন আলাদা, একটা জীবন। কিন্তু আমি কলেজ থেকে স্কুল থেকে এসে খুঁজতাম, দূর থেকে বারান্দায় দেখা যেত নতুন কোনো কাপড় শুকা দিল কিনা কেউ, তো তাকে খুঁজতাম মনে মনে, ভালো লাগতো, খুব মায়া লাগতো, আসতো, দেখতাম। মানে একটা জিনিস যেটা হচ্ছে যে আপনার লাইফে প্রেম এসছে আসলে বিয়ের পরে, হাজবেন্ডকেই ভালোবাসা, সেই আপনার জীবনের সবচেয়ে স্বপ্নের পুরুষ বা মনের মতো মানুষ। জি হ্যাঁ, এবং আমি দেখলাম যে এত ভালো হয়, ভাইয়াদের তো রাগ আছে, ভালো ভাইয়ারা, কিন্তু রাগ আছে কেন যেন তাকে মনে হইলো, মানে এত ঠান্ডা, এত ভদ্র, এত এত অমায়িক, এমন মানুষ হয়। তারপরে যাই হোক, আমি তাকে যাওয়ার সময় শুধু, সে যখন আমাকে আদর করছে, আমি বলছি তুমি ভালো অনেক না, শুধু এতটুকুই বলেছি। তারপরে হাসলো, হাসলে মনে হয় কি মুক্তা ঝরতো তার মুখ, তার দাঁত এমন ছিল, বাবা, মানে ডায়মন্ড বসানো ছিল মনে হয়। তো ওইগুলি সব আমার মানস পটে আঁকা, আর ভালো লাগে না পড়াশোনা। বই খুলি, তারে দেখি। কলেজে যাব 5 টাকা ভাড়া রিক্সায়, 10 টাকায় উঠে যাই, আসবো 15 টাকায় উঠে যাই, কারণ যদি গিয়ে দেখি একটা নতুন লুঙ্গি ছড়ানো। লুঙ্গি ছড়ানো বলতে আসলে লুঙ্গি সে এসে গোসল করবে না, আচ্ছা আচ্ছা, গোসল করলে বারান্দায় লুঙ্গিটা দিবে, ওকে। তো নতুন লুঙ্গি কার হবে? ও মানে সেই মানুষটা আসছে এরকম একটা, এরকম। আচ্ছা ওকে, আমি মানে আশা করতাম যে সে চলে আসবে। চলে আসবে। তো যাই হোক, আসার আগে বলে নাই, 21শে ফেব্রুয়ারি আমি আমার বোন সিনেমা দেখতে যাচ্ছিলাম, পথে আমার নজর তো এটা দেখছি, স্কুটার ছিল তখন, স্কুটারে একটু দেখেছি, আমি বলছি আপা রিক্সা ঘোরা, বোনদের বলছে মেজো বোন রিক্সা ঘোরা, আমি বলছি কেন, হচ্ছে আসছে, হ্যাঁ আপা বুঝে গেছে। এসে দেখলাম আমরা, সে উঠতেছে, আমরা উঠি মোহাম্মদপুরের বাসায়। তো বললো কি আমি নিয়ে যাব, একটু খারাপ লাগলো, ভালো লাগছে, যাব, কিন্তু পরীক্ষা, বললো কি এসে পরীক্ষা দিবা, আমার এখানে পড়বা। ভাইয়া নিয়ে গেল, অনেক, এর মধ্যে কিছু কাহিনীগুলো বলার দরকার নেই, সে গিয়ে সে আমাকে পড়াইতো। আচ্ছা, সে পড়াইতো রাত জেগে, সারাদিন চাকরি করতো, আবার এসে রান্না, একটা মহিলা রেখে দিল হেল্পের জন্য কোয়ার্টারে, সব কাজ আস্তে আস্তে ভাইয়া মানে টাকা টুকা দিছিল টিভি কেনার জন্য, একটা টিভি আনলো ঘরে, তারপরে ফ্যান ট্যান কি যাবতীয় একটা সংসার সাজাতে যা লাগে টুকটুক করে একটু একটু আমরা বাইরে গিয়ে গিয়ে কিনে নিয়ে আসতাম, থালা বাসন, মানে একটা লুসনি থেকে শুরু করে সব কিছু কেনা লাগলো। তো আর একটা মহিলা ঠিক করলো, ও কাজ করে দিয়ে যায়, মাছ কুটে টুটে দিয়ে যায়। একদিন আমি, ও আসে নাই, মাছ করছিলাম, তো এখান দিয়ে মাছ হাত ফেরে গেছিল, ইঞ্জেকশন লাগছে দেয়া। তো ভাই বোনের মধ্যে ভাইরাই তো কাজ করছে, কাজ করিনি। তারপরে ওই দিনের পর থেকে সেও প্রতিজ্ঞা করলো যে আর কাজ করবা না, শেষ, মানুষ রাখলো। আর মাছে এমন পানি দিতাম, আলাদা ঝোল জাল দিত, আলাদা ঝোল জাল দিতে, মাছ তুলে রেখে ঝোলগুলি জাল দিয়ে কমো, কারণ মাছ থাকলে তো সিদ্ধ হয়ে যাবে, সে গলে যাবে। লাউয়ে পানি দিতাম তুলি। তো 2 দিন দেখে আমাকে আবার ওই মহিলা খুব আদর করতো, বলতো বউ বউ বলে ডাকতো। আমি আবার বলতাম কি চাচি, আমার না এই নাই, শ্বশুর শাশুড়ি নাই, আমার না বউ শুনতে ইচ্ছা করে, তুমি আমাকে বউ বলো। তো বলতো যে বউ এই লাউ এখন সরান, লাউ উঠান, এরকম করে যায়। এই করতে করতে ভাইয়া, আমি পরীক্ষা দিলাম, ঢাকা আসলাম, পরীক্ষা ওই শনি আরো 2 ভাই বিয়ে হয়েছে আমার, আরো 2 ভাই বিয়ে করছে। কারণ সত্যি কথাই ভাই, আমাদের তো এতগুলি ভাই বোন, একটু তো সরাতেই হবে, স্পেস লাগবে না? নিশ্চয়ই নিশ্চয়ই। তারপর ছোট বোনটা পড়তো 8-এ তখন আমার বিয়ের সময়, আর তারপরে এ বিয়ে করলো, আরেক ভাই বিয়ে করলো জুনে, আরেক ভাই বিয়ে করলো 28শে নভেম্বর। তো আমি সবগুলিতে অ্যাটেন্ড করতে পারলাম না। জুনে যে ভাই বিয়ে করছে সে সময় আমি ঢাকাতে লালমাটিয়ায় পরীক্ষা দিই। আচ্ছা, তখন তো ওই যে এপ্রিলে শুরু হইতো পরীক্ষা, জি। তো প্র্যাকটিক্যাল দিতে আর ইচ্ছা করে না, চলে যাবো তার কাছে, প্লেনে আসতাম যশোরে। তা যাই হোক, কোনো রকম দিলাম, সেকেন্ড ডিভিশন পেলাম। তো বললাম আর এনাফ, আবার লালমাটিয়াতেই ভর্তি করলো, যে তুমি তো লালমাটিয়া যাবাই, মানে ঢাকা যেতেই হবে, লালমাটিয়ায় ভর্তি হও। ইন্টারমিডিয়েট পাস করলাম 85, 86, 87, 1 বছর বোধ হয় 87-তে, 88-তে গিয়ে আমার মেয়ে আসলো,
আমার পেটে। আচ্ছা, মেয়ে আসলো 88 আপনার প্রথম সন্তান। প্রথম মেয়ে। আর সে ভাই তো অনেক কষ্ট হলো মেয়ে, যাই হোক মেয়ে হওয়ার পরে মেয়েটা হয়তো অনেক মানে 12 পাউন্ড ওজন হয়েছিল নর্মাল। তো সেই দিনে তো আর সিজার সহজে করতো না। তো ইচ্ছা ছিল ঢাকায় টিএ চৌধুরীর কাছে, কিন্তু সে বলতেছে না আমার বেবি আমার কাছে হবে, তুমি কি বলো? আমি বলছি আমারও ভালো লাগে না, তোমার কাছে থাকবো। খুব আদর করতো ভাইয়া, মনে হয় যেন কি বলবো, মানে আমার ভাবিরা বলে যে কি বলবো, যে মাথায় করে রাখবো না, ননির পুতুল বলতো। নীলু হলো ননির পুতুল। আসলে আমি এত চঞ্চলে যে এখন এত কথা বলি, কথা বলতাম না। ওই যে বললাম যে বাপের বাড়িতে রেস্ট্রিক্ট বোকা ছিলাম, কথাও নাই। ওই বোনরা যা করতো ওই দেখে দেখে তাই করতাম, নিজের কোনো মতামত নাই। পড়াশোনাটা করতাম খুব, পড়তে কাজ না করে পড়তাম, যদি কাজে বলতো দৌড়াইতাম পড়তে। তো ওই যে আহ্লাদটা পেয়েছি ওইখানে গিয়ে একটু হয়েছি, একটু জেদি হয়েছি, একটু রাগী হয়েছি। এখন দেখি কিছুটা অত্যাচারও করি হাজবেন্ডকে, কারণ ওই যে এটা স্বাভাবিক, যেটা প্রশ্রয় পাইলে যা হয় আস্তে আস্তে। কিন্তু মেয়েটা পেটে আসলো পর থেকে রাগটা বাড়লো, তো বুঝতে পারে, মনে করছে কিচ্ছু খেতে পারতাম না, নাক দিয়ে সব বেরোয় যেত, মুখ দিয়ে রক্ত এসে যেত, স্যালাইন ট্যালাইন দিয়ে। যাই হোক হইলো মেয়েটা, এত বড় মেয়ে, ডাক্তার বাদশাহ মিয়া, উনিও ভালো গাইনিকোলজিস্ট। মা ছিলেন 29 দিন আমার কাছে। আচ্ছা, এই প্রথম মেয়ে কোনো মেয়ের বাড়িতে, আমার বাবা পছন্দ করতেন না কোনো মেয়ের বাড়িতে থাকা। তো বলছে যে মেয়ের কেউ নাই, আপনি আমাকে যেতে দেন ওর কাছে। তারপরে মা 29 দিন থাকলো। তারপরে বাচ্চাটা হওয়ার পরেও 9 দিন আমি ক্লিনিকে ছিলাম। তখন এখন তো সিজারেই 3 দিন থাকে, তখন 9 দিন ছিলাম। অনেক কষ্ট হয়েছে, অনেক। এবং আমার হাজবেন্ড পরে ড্রেসিং সব নিজে করছে, আমার যা কিছু ড্রেসিং করার। আমার মা আসার সময়, আমার মা চলে আসবে, তখন বলে মা শোন, আর বেবিটা পেটে থাকতে এগুলি এরকম করতো, শীর্ষি রাতে আমার হাজবেন্ড এগুলি সারা রাত বসে বসে চাপতো। তো আসার সময় আমার মা বললেন কি যে জামার কাছে মাপ চেয়ে নিস। তার মাসে কেন, তার ছিল না, তার বাচ্চা না, মাপ চাও কেন? যদি মারাঠারা যায় আর কি, কাস্টমস ছিল সে সময়। আবার বলতেছে আমার হাজবেন্ড শুনছে, তো বলে মা কি বলে, আমি সে তোমার কাছে মাপ চাইতে বলে কি মা ও যে কষ্ট করতেছে, মা ওর তো আমার ইচ্ছা হয় নিয়ে ঘুরি মা। ভেরি জেন্টলম্যান। একটা কথা বলি এখানে, এতক্ষণ শুনছিলাম খুব অবাক হয়ে। টু বি অনেস্ট, কোনো হাজব্যান্ড যদি তার ওয়াইফের কাছ থেকে এরকম সার্টিফাইড হয় যে হি ইজ আ ভেরি গুড ম্যান, তাহলে আমার মনে হয় যে এর চেয়ে বড় সার্টিফিকেশন আসলে আর কোনো কিছুই নাই। ভাইস ভার্সা। এবং হাজব্যান্ডের কাছ থেকেও যদি ওয়াইফ এই রিকগনিশনটা পায় যে আমার ওয়াইফ অনেক ভালো মানুষ, এটা আমাদের খুবই কম শোনা যায়। আমাদের জীবন গল্পে দেখবেন যে এই জিনিসটা একেবারেই রেয়ার। ম্যাক্সিমাম প্রবলেমই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে। তবে আমরা খুব অবাক হই, আমাদের জেনারেশনের আগের জেনারেশনরা বা তার আগের জেনারেশন, কি রেসপেক্ট, কি ভালোবাসা, কি সম্মানবোধ, কত কিছু শেখার আছে এনাদের কাছ থেকে। চমৎকার, অতি চমৎকার শুনছি, মন্ত্রমুগ্ধের মতো শুনছি। বলেন। এখন হইলো কি, ও হইলো ব্যাস, মাও চলে আসলো, মেয়ে হইলো স্বাভাবিক নিয়মে যা হবার তাই হয়। তবে এখানে একটা অস্বাভাবিক কিছু হয়েছে, যেটা আমার মেয়ে মানে বুট হয় না, এমন করে বুট হয় নাই, সে বসে গেছে। তারপর হামা দেয় নাই, সে দাঁড়াইছে। মানে আমি একটা জিনিস খুব বেশি বিশ্বাস করি যে আল্লাহ পাক কিছু দেন, কিছু নেন। তবে যদি কিছু নিয়ে থাকেন তবে ভালোর জন্যই, আর দেন তো দেন। তবে যত আমি মনে করি, এটাও আমার দৃঢ় বিশ্বাস যে আমরা যত গুনাহ করি তত শাস্তি পাই না, আর যত সওয়াব করি তত শুকর আদায়ও করি না। এখন আমি জানি না আমার সাথে মত কিনা, যাই হোক এই করতে করতে আমার আবার ওর সাথে হাসতে খেলতে, ও মানে একটা পুতুল যেন ঘরে ঘোরে, 7 মাসে হাঁটে, কথা বলে দ্রুত, সব অবাক কাণ্ড। ভাইয়ারা যায় আর এমনি একটু দেখতে যায় আমার ফ্যামিলিটা, আমার সংসারটা, ও পারে তো দেখে আমি একেবারে মানে ওভার স্মার্ট হয়ে গেছি ফ্যামিলি। এর মধ্যে পড়াশোনা, ইন্টারমিডিয়েট পাস করলাম, ডিগ্রি পরীক্ষা দেবো, তখন ও আসলো পেটে। তারপরেও আমার হাজবেন্ড নিজে পড়ছে, আমি মুখস্থ করছি। সে বলছে নীলু তুমি শুধু একটু শোনো, তুমি পারবা। আচ্ছা,
আমি বলতাম পারবো না, দেখো তুমি এরকম জ্বালানো বমি টমি করে, না পারবা। তারপরেও হওয়ার পরে পরীক্ষা দিয়েছি, হ্যাঁ যাক পাস করছি আর কি কোনো রকম। এরপরে সে বলছিল ল পড়ো, আমি পড়ি নাই। আমি বলছি একদম সব সংসার ছেড়ে আমি কিন্তু চলে যাবো, আর পড়া করো না, আমার আর ভালো লাগে না। কিন্তু ও যেদিন হলো ভাইয়া, ওই দিনের কথা বলি, ওর হওয়ার ডেট ছিল হলো 10 তারিখে মার্চের। আচ্ছা, এখানে আমি একটু ইন্টারাপ্ট করছি, মানে আপনি যাকে আজকে স্টুডিওতে নিয়ে এসেছেন, আপনার ছেলে, তাকে অ্যাড্রেস করে আপনি বলছেন উনি হচ্ছে ওনার সেকেন্ড চাইল্ড, এবং ওনাকে নিয়েই আসলে আজকের এই গল্পটা, মূল গল্পটা। কিন্তু আমার মনে হয় এই ঘন্টাখানেক সময় ধরে অন্যরকম একটা উন্মাদনার মধ্যে, অন্যরকম একটা সুইট মেমোরি, অন্যরকম একটা অসম্ভব সুন্দর একটা টাইম আমরা পাস করেছি। আমরা এবার একটু অন্যরকম গল্পের দিকে এগোবো। আপনার সেকেন্ড চাইল্ড, আপনার ছেলেটার নাম একটু যদি বলেন। ফেরদৌস শাহরিয়ার তন্ময়। হ্যাঁ, তুমি বলবা, তন্ময় তুমি না? পরে বলো। আচ্ছা তুমি পরে বলো। আচ্ছা, ফেরদৌস শাহরিয়ার তন্ময়। হ্যাঁ, ফেরদৌস শাহরিয়ার তন্ময়, এখন বয়স কত আপনার? এখন 27 বছর বয়স। তো তন্ময়ের 27 বছর আগের গল্প, যখন সে পেটে ছিল মায়ের, সেই সময়ের গল্প আমরা শুনছি। জি বলুন। আসলে ও পেটে থাকতে যে সিমটমগুলি আমার ছিল, মেয়ে পেটে থাকতে সেম সিমটম। জি। কোনো কিছু গন্ধ সহ্য করতে পারতাম না, বমি করতাম, ও যখন হবে তখনও বমি। কিন্তু মানে যে হওয়ার সময় যে ইটা, সেটা অতটা সমস্যা হয় নাই। ও একটু মানে মানে একটু কিছুটা, অত পেইন তো মেয়ে হয়েছে 3 দিন পেইন, আর ও হয়েছে আমার 3টা পেইন হয়েছে। কিন্তু ভাইয়া হওয়ার পরে একই ক্লিনিকে, আচ্ছা, একই বেডে, হুম একই জায়গায়, একই সিটে, হুম সেখানে আমাকে ডাক্তার সাহেব বললো যে আপনি অ্যাম্বুলেন্সে কেন এলেন না। বুঝতে পারি নাই, রিক্সায় গেছি। তো কাছেই তো, খুলনা ফাঁকা ফাঁকা রাস্তা। মানে পেইন উঠলে আপনি রিক্সা করে গেছেন? আর একটু সমস্যা হয়েছিল একটু। আচ্ছা আচ্ছা। তো এটা বললো যে ওইটার সময় আপনার হয় না, উচিত হয় না, তো সিজারের জন্য সবকিছু রেডি করো, লাগে নাই। আচ্ছা, নর্মাল ডেলিভারি। নর্মাল ডেলিভারি। বাট ওকে দেখে ভাইয়া, জানি না মায়ের মন না কি আল্লাহ দিল, বুকের ভিতর আমার এমন একটা মোচড় দিল কেন। ওকে দেখতে কেমন জানি একটু মানুষের মতো লাগলো না আমার কাছে। মনে হলো কি নাক মুখ সব সমান। তখন আমি এক ভাবি, আমার মা জাননি তখন, আমার ভাই আবার 13 বছর বয়স, 13 বছর পরে হামবুর্গ থেকে আসলেন, বিয়ে করে ওইদিকে বরযাত্রী যাচ্ছে, আমারও হইলো। আচ্ছা আচ্ছা। তো আমি মাকে তো এই সময় কাউকেই বলতে পারি না আসো, এটা আমি মনে করি থাক, আমার আগে বেবি আছে, অসুবিধা নেই, আমি পারবো। আর আমাকে অনেক হেল্প করে, আমার যে হেল্পিং হ্যান্ড আছে, ওরা ফুল ফ্যামিলি আমাকে হেল্প করে, না খেয়ে আমার বাসায় বসে থাকবে তারা। এখন ও হলো পরে ওরে ট্রেতে দেখে আমার না শুধু হু হু করে আমার কান্না আসতেছে। আমি ভাবিকে পাশের এক ভাবি নিয়ে গেছিলাম, আমি বলছি ভাবি, ওর বাবা তো বাইরে, আমি বলছি ভাবি দেখেন তো সব ঠিক আছে, হাত পা মাখ, হ্যাঁ দেখেন। আমি বলছি ভাবি ছেলে, হ্যাঁ। খুশিতে তো আমি মানে একদিকে খুশি, কিন্তু আরেকদিকে ভাইয়া বুকের ভিতর খামচায় কেন। আর কিছুক্ষণ পর থেকে শুরু করলো কান্না। বাচ্চা তো কান্না করবেই, কিন্তু কান্নাটা না অস্বাভাবিক কান্না। এই মানে খিচুনি উঠলে যেরকম কান্না, খিচুনি কখন দেখেছেন আপনি? আমি জানি না খিচুনি দেখেছেন কিনা, এমন বাঁকা হয়ে যায় মানুষ, মানে হ্যাঁ, ধনুষ্টঙ্কার মানুষ। রোগীর মতো। হ্যাঁ, এরকম পিঠটা এমন হইতো, আর পা আর মাথাটা এরকম থাকতো ইসে ট্রেতে। ও ঠিক ওই খিচুনির মতো একটাই হইতো কান্না। তো রাত ভোর ওর বাবা আবার ওর বোনটাকে নিয়ে আসলো, এশা, মেয়ের নাম এশাকে আনলো, আমার ভাই হয়েছে। সে এসে কোলে নিল ওরে, কিন্তু ওরা চলে গেল। আমি সারা রাত আর ঘুমালাম না, ফিডিং করে না সে। নার্সটা এত চেষ্টা করতেছে, তা করে না, কান্না কান্না কান্না। 3 দিনের দিন আমি চলে আসলাম হসপিটাল থেকে। তেমন সমস্যা হয় নাই আমার, মেয়ের সময় যা হয়েছিল ওর সময় হয় নাই। ও হয়েছে 10.5 পাউন্ড, কিন্তু আমার কোনো সমস্যা হয় নাই আল্লাহর রহমতে। বাসায় আসলাম, কিন্তু ভাইয়া মন তো মানে না। বাসায় আসার পর থেকে দেখলাম কি ওর পেটের এই চামড়াগুলি আস্তে 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 ফাটা 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 ফাটা। মার্চ মাসে কিন্তু গরম, শীত শীত ভাব, তখন শীত থাকতো। 91-তে না শীত ছিল, তো এরকম এরকম চিট ধরে ফেটে ফেটে গিয়ে রক্ত মুখোমুখো হয়ে গেছে। আচ্ছা, তুই রক্ত মুখোমুখো কেন হলো? ওর বাবাকে আমি বললাম তুমি যাবা ডাক্তারের কাছে নাকি? আমি যাবো, আমি কিন্তু যাব, আমার তো আছে প্রবলেম আছে।
এখন সে বলছে না 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 তোমার লাগবে না, আর এক ভাবিকে নিয়ে সে কখনো কোনো মহিলাদের কথা বলতো, কিন্তু ওরকম মানে ওরকম তাকানোর মানে কে কিরকম এও আমি মনে হয় সে কোনোদিন দেখেনি তার আমি ছাড়া। নিখুঁতভাবে কাউকে দেখার তো প্রশ্নই ওঠে না, আমার মাকে দেখেছে, আর তার মা বাবা সেটা আলাদা, আমি সেটা আমিই দেখি নাই তাদের। তো ওরে নিয়ে আর এক ভাবিরে নিয়ে এক রিক্সা চলে গেল। আমি বলছি আমি যাব, চলে গেল, গিয়ে ডাক্তার কামরুজ্জামান একজনই ছিল শিশু স্পেশালিস্ট, তাকে দেখালো, বললো যে অসুবিধা নেই, একটু বেশি করে অলিভ অয়েল দেন, বাইরের তেল টেল ওসব দিয়ে না। আমি তো মানে আমি ছেলে হবে আমি জানতাম না, কিন্তু আশা করছি একটা ছেলে হইতো তাহলে আমি পরে আর বাচ্চাটা নিতাম না, 2টা মানুষ করি এই। তো যাই হোক ছেলে ওই কিন্তু আমি ওর ভিতরে কোনো স্বাভাবিক কিছুই দেখি না, সারা রাত চিৎকার করে, ওর বাবা কতক্ষণ নেয় আমি কতক্ষণ নেই, আমি আমার নিচে সেলাই আছে অনেক, সেইগুলি নিয়ে আমার কত বসতে করতে অসুবিধা, আমার হাজবেন্ড একদিকে আমাকে ড্রেসিং করে, মেয়েটা অসহায়ের মতো থাকে, মেয়ের দিকে তাকাতে পারি না, ও তো ছোট একটা মেয়ে, 3.5 বছর তার বয়স। এই ভাইয়ের জন্য সেও ঘুমের থেকে উঠে তাকায় থাকে, ওর পাশে আমি যে একটা মেয়েকে ঘুমাইতে দেই ওর সাথে, সেও উঠে বসে থাকে, তোমরা ঘুমাও। এই করতে করতে ছেলে বাড়তেছে, আমি ঢাকা নিয়ে এসেছি, ডাক্তার টি.এ. চৌধুরী এম.আর. খান সাহেবকে দেখালাম, তারা বলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনি কি ফার্স্ট মা? আপনি তো পাগল কেন? আপনি পাগল, এতে ছেলে স্বাভাবিক, ওকে। আসলাম, আবার চলে যায়, ভাইয়াদেরকে বলি, একটু বলতে সাহস পাই না বেশি, কিন্তু ওর বাবাকে বলি, ওর বাবাকে জ্বালায় শেষ করে দেবে রাত দিন, তুমি আমার জানো না আমার ছেলের সমস্যা আছে, না সে স্বীকার করেই না, সে বলে যে কেউ স্বীকার করে না, সে বলে দেখো নীলু তুমি করো না, সমস্যা আছে, তুমি কি করবা করো, আমার যতটুকু অ্যাবিলিটি আছে তুমি তাই। ভাইয়া ফুড ইন্সপেক্টর, সে সময় তো বিয়ে দেওয়ার জন্য মানুষ পাগল, কিন্তু আসলে কিসের জন্য পাগল সেটাও জানি, ছেলে ভালো, পড়াশোনা, ঘর ভালো, বাড়ি গাড়ি, মানে ঢাকায় বাড়ি না থাকলে গেছে অনেক ধন সম্পদ, কিন্তু আসলে হলো ফুড ইন্সপেক্টর, মনে করে না জানি কত টাকার অনেস্ট, ওই 2 নম্বরই ব্যাপার স্যাপার থাকে, হ্যাঁ কিছুই না, কোনো কিছু, সে কিছু না, সে সলিড বেতন। বলছি নিল আরেকটা আছে তাদের সরকারি একটা নাকি পার্সেন্টেজ আছে, ওগুলো আমাকে বলতো না, একটা সরকার নাকি দেয় 100 টন গেলে এই দেয়, মালটাল গোডাউনের মালটালের ব্যাপার আছে, এটা সরকারি পাও না, এটা তার ন্যায্য পাও না। তো বলতো কি নিল আমার যা আছে ওইটুক দিয়ে তুমি ওরে যা পারো করো, আমি ওরে নিয়ে ঢাকা আসতাম, ওই মেয়ে খুলনা রেখে, এই করতে করতে আমি 95-তে আমি বললাম আমি ঢাকা থাকবো, খুলনা থাকবো না, তুমি থাকো, আমি ছেলে মেয়ে নিয়ে চলে আসছি, ঢাকায় এসে বাসা ভাড়া নিলাম, ডাক্তার দেখাবো, স্কুলে ভর্তি করবো, গেলাম সুইট বাংলাদেশে। আচ্ছা, সুইট বাংলাদেশ সিম্পটম কি দেখেছিলেন ওই সময়টাতে? আপনি নিজে সিম্পটম কি দেখলেন যেটা দেখে মনে হচ্ছে? দেখলাম যে ও শুধু জিদেই করে, মাথা ঠুকায়, আর যা মানে বলতে পারে না, কিছু কথা বলে না। আচ্ছা আচ্ছা, কথা বলবে না কেন? আমার ছেলের এত বছর বয়স হলো, 14 মাসে সে বলছে কি 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 সারাক্ষণ, আর কান্না, গড়াগড়ি, চিৎকার, আমি শুকাই এমন হয়ে গেলাম ভাইয়া। সবাই বলতো কি হয়েছে, কি হয় গ্রামে বলে সুতিকা মতিকা এরকম একটা কিছু বলে যে এরকম কিছু হয়েছে নাকি তোমার, আমি ওই কারো কথায় কোনো পাত্তা দিতাম না, আমার জগৎ হয়ে গেল ভিন্ন, কিসের খাওয়া কিসের পড়া কি করব, ফিটিংও করতো না, মুখ দিয়ে জোর করে চামচ দিয়ে ঢুকাই দিতাম, খেত না, ভিতরে যে ভাই আমার জ্বলে পুড়ে যাচ্ছে, আমার কি ছেলের স্বাভাবিক না, কিন্তু কি তা আমি বুঝি না, সমস্যাটা কেউ বুঝিও না। আর আমার ভাইরা ঢাকা আসলে বলতো কি বোকা, তো বোকারা একটু বাচ্চা কাচ্চা নিয়ে এরমই করে, নিলাম আলাদা বাসা, ভাইরা সব তখন বাইরে, 2 ভাই মাত্র বাংলাদেশে, গ্রামে থাকে বেশি, ঢাকা শহরের জমি জমা দেখাশোনা করে, আর কারো কোনো পাত্তা দেয় না, আমার যা মন চায় আমি তাই করি, ওরে নিয়ে এই ডাক্তার ওই ডাক্তার, আর স্কুলে ভর্তি করলাম, লালমাটি স্কুলে ভর্তি করলাম, পরে আমার বাপের বাড়ির সাথেই লালমাটি স্কুলে ভর্তি করলাম, সেখানে 3-4 দিন ক্লাস করলো, ভর্তি টর্তি করলাম 5,000, সে সময় 5,000 টাকা দিয়ে আমার কিছু গহনা সব আমি সেল করলাম ওর ট্রিটমেন্ট। তো ওই ভর্তি করলাম স্কুলে 5,000 টাকা দিয়ে, তখন বললাম কিন্তু যে আমার ছেলেটা না এরকম, প্রতিদিন গেলে দেখতাম কি আমার ছেলের এখানে আঁচড়ের দাগ, পিঠে
মাথায়, এই কানের এখানে, এখানে, এইদিকে রক্ত। কি হয়েছে বাবা? স্যাররা মারছে, স্টুডেন্টরা মারছে। মা আমাকে পাগল বলে, তখন আবার বলা শুরু করছে। তো আমি বললাম যে আচ্ছা, কয়দিন দিয়ে আমি বলছি কি আমার বাপের বাড়ি রেড়িয়ে দিছিলাম, ভাবলাম যে মোহাম্মদপুরটাকে বাপের বাড়ি এই বলি আর কি। তো বললাম যে মাদারীপুর তো আর কোনোদিন যাই না। তো বললাম যে বাজান তোমাকে বলে, আচ্ছা ঠিক আছে। কয়দিনই করে আমি আবার ওই স্কুলের টিচারও হইলাম। বললাম কি যে আমাকেই দেন, আমি পয়সা নেব না, আমার ছেলেটা একটু থাক, কারণ সমাজ দরকার তো ওর। আমার মনে হয় মানুষের সাথে মিললে ওই হবে। পরে কি করছে না ভাইয়া, 97 সনে ওর বাবা চলে আসলো ঢাকায় বদলি হয়ে। না ঢাকা না, ফরিদপুর নগরকান্দা বদলি হলো একটা জায়গার নাম। ওইখানে বদলি হলে আমাদের নিল, বলে কি ও না ওইখানে মানুষের সাথে মিলবে টিলবে, ভালো হলো। বড় সাহেবের ছেলে, সবাই আদর করে, ওইখানে বেশ আদর পেয়েছে। কেউ কোনো ই করে নাই। আর আরেকটা, আমার বাপের বাড়ির থেকেও কেউ ওরে কখনো অবহেলা করে নাই। ও উল্টাপাল্টা কাজ করতো, নিজের কাজগুলি করতে পারতো না, হয়তো টয়লেটটা ভিন্ন ভিন্ন জায়গায়, খুব বেশি না, খারাপ কিছু করতো না, কিন্তু হয়তো মানে জায়গা মতো আমার নিয়ে বসাইতে হইতো বা এরকম একটা কিছু করে ফেলতো হয়তো ডাইপারে। তো আমি অনেক বছর পর্যন্ত ডাইপার ইউজ করছি। সে সময় কিন্তু ডাইপার ছিল না, প্লাস্টিক পেন্টির মধ্যে আমরা একটা কাপড় দিয়ে ব্যবহার করতাম। তো যাই হোক, ভাইরা সব তো বাইরে, কেউ কিছু বল না, আমি আমার ইচ্ছা মতো ওর ট্রিটমেন্ট করানো, যেখানে যা লাগে খাই না খাই, আমার খাওয়ার পয়সা দিয়ে না খাওয়া, যেটা টাকা দিত ওর বাবা আমার কাপড় চোপড়ের জন্য, আমি সব কিছু ওর পিছনে ব্যয় করে আমি করলাম। মেয়ের টাকা, মেয়েরও তো পড়াশোনার জন্য দিত, মেয়েকে দিলাম এক স্কুলে, ওকে দিলাম আর এক স্কুলে। ওই স্কুলের টিচিং নিলাম, লাভ হলো না। ক্লাসে তো আমি এক ক্লাসে তো আর থাকতে পারি না, ওর ক্লাসে। এখন দেখা যায় কি, ওর ক্লাসের বন্ধুরা বড় হয়ে যায়, ও ছোট। তারপর ওইখান থেকে নিয়ে ওই গেলাম নগরকান্দা থেকে ফরিদপুর থেকে ওরে গিয়ে বেশ 2000 সালে আমরা ঢাকায় আবার আসলাম। ওই 3 বছর ও খুব আরাম করলো, স্কুলে গেল, আসলো। বড় সাহেবের ছেলে, ও এসে বলতো মা শাহেদ সাহেবের ছেলে আমি। তা আমি বলছি শাহেদ কি? তো ওই যে আমাদের সাবঅর্ডিনেট যারা থাকতো তারা তো খুব আদর করতো। বললাম হান্নান ভাই শাহেদ কি? বলে কি বড় সাহেবের ছেলে। বলে তো ও শুনছে শাহেদ আমাদের ইলেকট্রিশিয়ান। শাহেদ আবার আমাদের ইলেকট্রিশিয়ান। এখন ও বলতো কি মা আমি কি শাহেদের ছেলে? তাই আমি বলছি কি ওই বড় সাহেবের ছেলে। কথার ভিতরে কিন্তু ওর অগোছালো রয়েই গেছে, ওর কথা গোছানো হচ্ছে না ভাইয়া। আমি যা বোঝার তা বুঝে নিয়েছি, কিন্তু সমস্যা বুঝতে তো পারি না। পরে আমি বলছি যা ইমার খান সাহেব ওই তালুকদার কারো কাছে আমি যাবো না, আমি যাবো ইন্ডিয়া। পয়সা টয়সা গুছায় চলে গেলাম। ওর বাবা বললো, আসলাম ঢাকায় বদলি হয়ে আসলাম আবার 2000 সালে। আমি চলে গেলাম এই খিলক্ষেত, এক বাড়ি করে এখানে আসলাম, সেটা একটা বাড়ি করে আসলাম। আসার পরে ভাবছি পরে ওর বাবা রিটায়ার করবে, তখন এই করব, বড় করে বাড়ি করবো আর কি। তখন এই করলাম, ওরে নিয়ে ইন্ডিয়া গেলাম 15 দিন। আমি আরো চিনি না জানি না ভাইয়া, একা, তখন তো অনলাইনে কিছু করা যায় না, বুঝছেন। তারপরে একা একা খুঁজে 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 বলি নেই ওর বাবারে যে আমার ভয় লাগে বা কিছু এরকম। তখন তো মোবাইলও নাই ওরকম। তো এখান থেকে ওখান থেকে ফোন করতাম টিএনটি দিয়ে, পয়সা দিয়ে। ভালো আছি, বাসায় টিএনটি ফোন আছে, ওটা মেয়েরে রেখে গেলাম আমার ভাগ্নির কাছে। তারপরে ওইখানে ডাক্তার দেবাশিস চৌধুরী, নিউরোলজিস্ট, উনি বললেন যে তার সিটি স্ক্যান করবে, এমআরআই, আর যা যা দরকার ব্রেনের, বুকে সব কিছু করে বললো যে একটা ব্যাপার আছে এখানে, রিলে রেসের মতো ব্রেনের তার এখান থেকে ওইখানে নেয়, ওইখান থেকে ওইখানে নেয়, এখান থেকে এখানে। মোট কথা হলো যে তার ব্রেনটা সবসময় কাজ করে না, ওই একটা ভেইন কোথাও কোথাও গিয়ে থেমে যায়। এখন আমি তো মানে এটা তো আমার কাছে আমি স্যাটিসফাইড না হলেও আমাকে মেনে নিতে হবে। বুঝলাম না, সে কেউ দিল, কিন্তু আমার তো এটা বোঝার ক্ষমতা নাই যে কি হাজার হাজার লক্ষ লক্ষ ভেইন আমাদের, এটা আমি তো বুঝবো না। ওকে উনি যা বলছে, হ্যাঁ এ সারা জীবন একে ব্যাকিং দিতে হবে। ওকে ওর যখন 40 বছর থাকবে, ওর যখন 10, তখন ও 5-এর থাকবে, মেন্টাল এজ তার এরকম থাকবে সবসময়। ওকে, এই জিনিসটা আমি বুঝলাম। ওই যে ব্রেনের ব্যাপার বলছে,
ওগুলি তো আর আমি বুঝি নাই কিছু, কিন্তু ওইটা বলছে যে মেন্টালিস তার কম থাকবে, ওটা আমি ভালো করে বুঝে ফেললাম। আমার পা তো আর নড়ে না ভাইয়া ওখান থেকে। ও তো বোঝে না, ও বসা, তখন ওর বয়স কত, 7-8 বছর এরকম, তখন ওরকম। আমি ভাইয়া কান্নাও আসে না আর কিছুই না, আসতে আসলাম। কি ওষুধ আছে কোনো? বললো যে ও যদি খুব বেশি চেতে যায় তখন ওরই হবে, ওই ব্রেন ভেইন ছিঁড়ে গেলে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে, অ্যাবনর্মাল। তো এটার কি ওষুধ কি? এটার ওষুধ হলো একটা অক্সিটেল, একটা ওষুধ দিল, যে এটা একমাত্র মানে ইন্ডিয়াতেই পাওয়া যায়। তো কি করা, ওখান থেকে এতগুলি ওষুধ নিয়ে আসলাম, সারা বছরের নিয়ে আসলাম, দেখি না খুব বেশি কাজ। আসলাম বাংলাদেশে, দিলাম এই স্কুলে সেই একই অবস্থা, আর পাশের স্কুলে দিলাম ওই অবস্থা। একটা লন্ডন ইন্টারন্যাশনাল স্কুলে স্পা মিনারেল ওয়াটারের মালিক ছিলেন উনি, গুলশানে, ওনার কাছে গেলাম, যে লন্ডন ইন্টারন্যাশনাল স্কুলের মালিক, ওনার কাছে গেলাম, আপা আমার এই সমস্যা, আমার বাচ্চার পড়া লাগবে না, আমাকে একটা সমাজ দেন। তখন আমার মেয়ে বোধহয় ম্যাট্রিক পরীক্ষা দিল না, কীরকম হবে। তারপর আমি বললাম, আপা আমি কি করবো? আর ওর বাবা বাইরে বাইরে চাকরি করে, ঢাকায় না, আসলেই কাপড়টা চেঞ্জ করতে পারবে না, চট করে চলো এটা কিনে। জুস এটা আমার ঘর ভরে গেল, পাড়া দিতে পারি না ঘর, ওই একই জুসের, না দিলে রিক্সা থেকে আমারে ফেলে দেবে, আমারে ধাক্কায় ফেলবে, একই জুস বারবার, একই জিনিস জুস সেট। একদিন কি করলাম আমি আর আমার মেয়ে বুদ্ধি করে ওইগুলা নতুন একটা প্যাকেটে দিলাম, বুঝে গেল, বুঝে গেছে, বলছে মা এগুলো আগে এই বালতি বালতি ভরে। আমার বাসায় যে মেয়েটা ছিল ও বাড়ি গেলে নিয়ে যেত, কি করব, কত রাখবো, জায়গা নাই তো, রাগারাগি তো করতে দেওয়া যাবে না, না দিলে রাগ তো করতেই পারবো না, তাহলে তো আমার খবর আছে। তো আমি সবসময় একটা কথা বলতাম যে দেখো তুমি এসো না, মেয়েটাও এসো না, আমার মেয়েটা যদি কাছে আসে আর ও যদি উল্টা পাল্টা জায়গায় একটা চর থাপ্পড় দেয়, আমাকে যাই, আমি মরে যাই, কিন্তু তোমারে দিলে কামাই করে খাওয়াবে কে, ওর চিকিৎসা করবো কি দিয়ে? আর মেয়েকে দিলে মেয়েটা জীবন পঙ্গু হয়ে বিয়ে হবে না, একদিন বলবে মা তোমার এক সন্তানের জন্য দুইটাই শেষ, মা তুমি আসো না। ও তো আসতো মায়ায়। যাই হোক, মেয়েটা ম্যাট্রিকে এ পেল, তখন গ্রেডিং পদ্ধতি শুরু হলো। তারপরে ওরে নিয়ে ওরকম দৌড়াদৌড়ি এই করতে 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 এই স্কুল লন্ডন ইন্টারন্যাশনাল স্কুলে দিলাম। আপাকে বললাম, আপা একজন প্রিন্সিপাল, আপা আমার ছেলেটার পড়ালেখা লাগবে না, আপনি শুধু ই করেন। তো ওনার কয়েকটা স্কুল, একটা গুলশানে, একটা কোথায় উত্তরা, আর একটা ধানমন্ডি। তো বললো যে আপনি উত্তরা যেহেতু খিলকাত, উত্তরা দেন। তো উত্তরা দিয়ে ওকে ডে কেয়ারের মতো দিলাম। যখন ওকে দিলাম ভাইয়া, ওকে যখন স্কুলে দেওয়া শুরু করলাম, 5-7 দিন পরে শুরু হলো আবার সেই একই। এখানে গিয়ে দেখতাম লাল হয়ে আছে। মানে শিক্ষকরা অত্যাচার করতো নাকি বাচ্চা কাচ্চারা অত্যাচার করতো? শিক্ষক বাচ্চারা সবাই, বাচ্চারা বলতো পাগল, টিচাররা মারতো, ওদের সাথে বনিবনা করে থাকতে পারিস না কেন, ওদের সাথে কেন। এখন আমি তো বলেই দিয়েছি যে ওরা যা পারবে ও পারবে না, তারা ফোরে ভর্তি করি। সেই আমরা একসময় পড়াশোনা করেছিলাম, আপনি আমি জানি না আপনি শুনছেন কিনা, যে একটা তৈলাক্ত বাঁশ দিয়ে বানর উঠলো, নিচে নেমে যেত, আবার তো মনে মনে জিদ হইতো, বেটা নিচে নামে, বানরটা নিচে নামে কার, এই তেলেই দেয় কেন। তো ঠিক সেরকম আমার ছেলের অবস্থা। আমি মনে মনে ভাবতাম যে ও তো ওরকম ফোরে উঠবে আবার নিচে নেমে যাবে, এটা বলেই দিয়েছি। তার মা ভাইয়া প্রতিদিন, আরে এ তো ভালো লাগে না। এরপরে একদিন গিয়ে শুনলাম কি দুপুরবেলা শুয়েছিল, রেস্ট নিয়েছিল, একটা মেয়ে নাকি ওকে একটা বাজে কাজ করছে। তারপরে এটা কে বললো? ও আচ্ছা, ও বলতে পারতো বিষয়গুলো? বলছে। বলার পরে আমি চিন্তা করলাম যে এই কথা যদি বলি, কোন দিন বলবো? যেদিন আমি আমার ছেলেকে নিয়ে যাব, কারণ এটা বললে আলটিমেটলি ওকে বলবে যে আপনি নিয়ে যান। এক্স্যাক্টলি। চিন্তা করেন কি পরিমাণ টেকনিক্যাল হতে হয়েছে। এই বিষয়গুলো আজকে খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমরা বিশ্বাস করি যেহেতু উনি মা, ওনার জায়গা থেকে স্যাক্রিফাইস, মা তো মাই, আমি সবসময় বলি অনুষ্ঠানে, আমি জানেন এটা হয়তো বা রিলিজিয়নের জায়গা থেকেও স্বীকৃত, একটা সন্তানের জীবনে বা একটা মানুষের জীবনের সবচাইতে সর্বোত্তম উপহার হচ্ছে তার মা। এবং মার জায়গা থেকে একটা সন্তান যাই হোক না কেন, আর কেউ না থাকুক, মা থাকবে, এটাই সত্য। কিন্তু আমাদের সমাজে সব কিছু মিলিয়ে একটা মানুষকে, একটা বাচ্চাকে বড় হতে হয়। এবং এই যে ওনার যে ফাইটটা, বা আজকে যে গল্পটা আপনার শোনা শুরু করলেন মাত্র, আমি বিশ্বাস করি বাংলাদেশের অসংখ্য মা
এরকম ডিফারেন্টলি যারা অ্যাবল, আমরা বলি ডিসেবল, আমরা বোঝার জন্য বলি প্রতিবন্ধী। তো এই যে কমিউনিটিটা আছে, ইটস আ লার্জ কমিউনিটি সারা ওয়ার্ল্ডে, বাংলাদেশেও একটা বৃহত্তর কমিউনিটি, বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন পর্যায়ে আছে। তাদের যে ফাইটটা সেটা আমাদের জানা জরুরি, নইলে আমাদের সমাজের যে পারসেপশন, আমাদের সমাজের যে দৃষ্টিভঙ্গি সেটা চেঞ্জ হবে না, এবং সেটার জন্য আজকের এই অনুষ্ঠানটা ক্ষুদ্র হলেও একটা বড় ভূমিকা রাখবে আমি মনে করি। জি বলুন, তারপর কি করলেন? তারপরে আমি ভাবলাম, যেদিন ওইটা ও বললো যে মা আমার সাথে ও এরকম খেলা করছে, তখন আমি বললাম যে কে? প্রিয়াঙ্কা। ওর এখনো মনে আছে সে নাম। এখন আমি নিচে বসে ভাবলাম যে আজকে আমি যদি বলি তাহলে আমাকে নিয়ে যেতে হবে, আর নাই বলি তাহলে এই জিনিস হতেই থাকবে। এটা কি ছিল, ক্লাসমেট ছিল নাকি কোনো টিচার ছিল? সে বড় ছিল, ক্লাস 5-6 এর মতো হবে। আচ্ছা, মেয়ে, okay. মেয়েটা অ্যাডাল্ট মোটামুটি, ওকে বোঝার কথা, ওকে। এই জিনিসটা বোঝে সেটা। তখন আমি কি করলাম, পরের দিন বাসায় গিয়ে এসে চিন্তা ভাবনা করে ওর বাবাকেও বললাম না, ওর বাবা নাই কাছে। তখন কেবল মোবাইল শুরু হয়েছে, দুইজনে দুইটা মোবাইল নিয়েছি, আমিও আমার হাজবেন্ডও TNT ফোন তো আছেই। তো আমি কি করলাম, ওকে পরের দিন যে ব্যাগ নিলাম না, গিয়ে আমি আর প্রিন্সিপালের সাথে হাজার চেষ্টা করেও আর দেখা পেলাম না তার। জাপা আমি এই বলেছিলাম, এখন এই হলো। তো একটু ভাবছি আসার সময় বলে আসি, পারলাম না বলতে। আমাকে বলে টিচাররা, পাগল ছাগল ছেলে মায়ের কাছেই রাখতে হয়। তখন আমি বললাম যে দেখেন, যখন ভর্তি করছিলাম তখন তো এই কথাটা বলেন নাই। তাই আমি কে ভর্তি করছিলাম, সে আপনাদের হেড যে, তার কাছেই তো আমি গিয়েছি, ওই গুলশান শাখায়। তো সেই তো আমাকে ট্রান্সফার করছে এখানে, না হলে তো আপনারা নিতেন না। পাগল হোক ছাগল হোক, আমার ছেলে মেয়ে আমি বুঝবো, কিন্তু আপনি যদি না নিতেন তাহলে আমি জোর করে দিতাম না আপনাকে ভাইয়া। বলে আমি তাকে নিয়ে বলছি আজকে শেষ, আমি আর করবো না। তবে আপনি আপনারা যে লাঞ্চের পরে ছেলে মেয়ে এক জায়গায় দেন, এটা দেন না, এটা ঠিক না। এটা বলে আমি ওইখানে ওর তোষক রইল, তারপর বিছানা বালিশ সব রেখে, কারণ আমি ওইটা আনতে গেলে আমাকে 5 কথা শোনাবে, ওই ধৈর্য আমার নাই। একদিকে ছেলের কথা আর একদিকে এইটা মেয়ে থাকে। মেয়েটা সুন্দরী, আমার মেয়েটাকে দেখেন ছবিতে, খুব সুন্দরী মেয়ে, আল্লাহর অশেষ রহমতে। এখন আমি এই মেয়ে রেখে যাই, এই আমার এক টেনশন। ওকেও আমি আবার এখন উত্তরায় মাইলস্টোন এসে ভর্তি করে দিলাম কলেজে। এখন ওই দুজনকে নিয়ে যাই, এখন ওরে নিয়ে যাই সাথে, আর মেয়েকে নিয়ে যাই। মেয়েকেও তো আমার পাহারা দিতে হবে। আর মেয়ের সাথে আমার একটা অভ্যাস আছে, আমি ওই কলেজের বা স্কুলের স্যারদের সাথে খুব কমিউনিকেট করি। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, আমি সব সময়, এটা আমার একটা মানে ব্যাড হ্যাবিট বলুক যাই বলুক, না এটা ভালো তো, আমি কমিউনিকেট অভিভাবক হিসেবে খুবই ভালো। হ্যাঁ, তারা বিরক্ত হোক যা হোক, একবার না করি আরেকবার করি, যখন বুঝি না এই টাইমে টাইম বুঝে করি। আচ্ছা, যে কোন টাইমে ক্লাস নাই বা এরকম আর কি। যাই হোক, তো আমার সাথে গোপনে একটা স্যারদের সাথে সম্পর্ক থাকতো। ওই সম্পর্কটা যে মেয়ে ক্লাসে আজকে 5 মিনিট দেরি করছে বা আসে নাই, আচ্ছা এটা একটা থাকতোই। তো এরকম আর কি। যাই হোক, তো মেয়েটাকে আস্তে আস্তে আমি আবার একটু করলাম। আমি আর আমার হাজবেন্ড ওর বাবাকে বললাম, দেখো ছেলে তো বুঝতেই পারলা এরকম, এখন বলো আমি মেয়েকে কি বিয়ের ব্যবস্থা করব? ও আমরা আমেরিকা যাওয়ার জন্য, তখন ভাইরা আমেরিকায় চলে গেল। ভাবলাম এই দেশে তো কোনোদিন এরকম হবে না কিছু, তা আমি বাইরে চলে যাই। আমেরিকার যাওয়ার জন্য আমরা সবাই প্রিপারেশন নিয়ে আমেরিকা এম্বাসি ফেস করলাম, দিল না ভিসা পেলাম না। আচ্ছা, আর এমনই দুর্ভাগ্য যে প্রতি লটারি ডিবি সবাই পায়, আমার ঘরে সবাই পাচ্ছে, ভাই ভাবিরা পাচ্ছে, তাদের ভাইরা পাচ্ছে, বোনরা পাচ্ছে, আমি পাই না। আমার ভাই বোন কেউ আমরা লটারিতে পারি না, তারা এমনি যাচ্ছে, লটারি পাই না। তো মাকে বললে মা তো সবসময় ওই চিন্তাই করে, হারে আমার মেয়েটার কি হবে, কি হইলো এই। আর আমার দিবানিশি কোনো ভাইয়া কাজ নেই, শুধু ওই একই, ওরে কোথায় নেব, ওরে কি করব, ওদিকে মেয়েটা হচ্ছে বড়, মেয়েকে কি করব, এই করে করে মেয়েকে আমি করলাম যে বাবা তুমি দেখো তো বিয়ে দেব তোমাকে। প্রথম তো তেলে বাগুনে চেচ্ছে, কোনো মতেই পারলাম না। ওর বাবাকে খুব ভালোবাসতো সে, বাবা তো ভালোবাসারই লোক, তারে ভালো না বেশে কারো উপায় নেই, সোজা কথা, তাকে ভালোবাসতেই হবে। আপনিও বাসবেন। বাহ, বিউটিফুল। আমার কথা হলো যে আপনি পাশ দিয়ে একটা লতা পাতা, একটা শিয়াল গেছে, সেও বলবে ভদ্রলোক ভালো, মানে ওর জবান খুলে দিলেও বলবে এটা। বাহ, খুব তো ভালো। এখন ভাইয়া
ওর বাবাকে ভালো না বাসার কোনো কারণ দেখি না। আমাকে আমি মনে করি আমাকে ভালোবাসছে সে, এটা আমার জীবন ধন্য, আমার মার দোয়া আমি মনে করি। কারণ মার তো দোয়া করে সবার জন্য ভালো মন্দ। আর ছোট সেই সময় তো আমি শান্তশিষ্ট ছিলাম, আমি মার দোয়া পেয়েছি। তো যাই হোক, এখন ওর বাবাকে বললাম যে দেখো আমরা একটা কাজ করি, 2টা বাচ্চা নিয়ে টেনশন, আমি তো পারি না, আর তুমি যদি ঢাকার বাইরে না থাকো আমিও তো সংসার চালাতে পারবো না, আমাদের তো ওরকম নেই, তাইলে আর দেশের জমি জমা বিক্রি করে আনাও তো ভালো লাগে না, তুমি একটা কাজ করো, ওই মেয়েটারে আসো তো বিয়ে দিই। ওকে, আমার বোনদের সাথে বুদ্ধি শুদ্ধি করে আমি চিন্তা করলাম যে আমার ফ্যামিলিতে আসলে আমার বোন ভাই বোনরাই, আমার তার মানে নেই। তো আমার চাচাতো ভাইয়ের ছেলে আবার বাইরে থাকে, আমার ভাইও বাইরে থাকে, ওরা আবার দেখছে লন্ডনে, আমার ভাই ওই ছেলেটাকে দেখে পছন্দ হয়েছে, পড়াশোনা করছে, তারপরে আবার পাশে থাকে, পাশের ফ্ল্যাটে ভাইয়া, ও দেখে তারপর ফ্রান্সে সেটেল হয়েছে। আমার ভাই আবার ফ্রান্সে বেড়াতে গেছে, দেখছে ছেলেটা খুব সুন্দর। ওই ছেলের একটা কাহিনী আছে খুব ছোটবেলায়, সেটা পরে বলেছে আমার হাজবেন্ড, এটা পরে বলি। ওইটা বলে কি এদিক থেকে প্রচুর, আমি যখন বললাম প্রচুর প্রপোজাল আসা শুরু হলো। আচ্ছা, একদিকে ওর বাবা ভালো চাকরি করে, সে তার তো উন্নতি হচ্ছে, এখন সে আবার ফুড কন্ট্রোলার হয়ে গেল ইতিমধ্যে বাহ, আস্তে আস্তে। তো ভালো চাকরি করে, ঢাকায় বাড়ি আছে, মেয়ে সুন্দরী, বা মা মোটামুটি শিক্ষিত, এখন একটা ভাই। কিন্তু চিন্তা করলাম কি যে এই ভাইয়ের কথা শুনলে যদি না হয় বিয়ে, কি করব, কিন্তু লুকাবো না। কিন্তু মনের মধ্যে মাঝে মাঝে উকি দিত যে একটু লুকাই। ওকে, তো যাই হোক, এরকম করে করে যখন কয়েকটা প্রপোজাল একদম কাছাকাছি, এর মধ্যে আমার ওই ছেলেটা পছন্দ হইলো সবার। আচ্ছা, আমার চাচাতো ভাইয়ের ছেলে ফ্রান্সে থাকে, ও ভাইয়া বলল যে দেখ ছেলেটা আমাদের কাছের লোক, ও খুব ভালো, আমি ওকে দেখছি, আমাদের বংশেরই ছেলে। তো ওর বাবা কি করলো, ওর বাবাকে বলার সাথে সাথে সে বললো যে আমি এখানেই দেব। মেয়ে ছিল অন্য জায়গায়, একবার তারে রাজি করাইছি, এখন আবার এই জায়গায়। এখন আমি বলছি আমি তো বলতে সাহস পাবো না, তুমি বলো। তো ফোনে বললো মা তুমি একটাই দেখো, মানে ওরা আসলো একভাবে, মানে যে কোনো একটা ধরে আমার কাছে আসলো, তাদের ক্যান্টনমেন্টে বাড়ি, তা বাসা করছে আর কি, তারা সবাই ওইখানে থাকে, কেউ বাইরে থাকে, কেউ এদিকে